জনসংখ্যা, হ্যাঁ জনসংখ্যা দিয়ে আমরা শুরু করছি। পড়া হচ্ছে, বাট রিটেন খুব একটা পড়া হচ্ছে না, আমার একটা সেমিস্টার বাদ আছে, যার পাঁচের মধ্যে অনার্স কমপ্লিট হয়ে যাবে। শারমিন, রিটেনের হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে তোমার এখানে তো মুখস্থের কিছু না রিটেনে, তুমি জাস্ট আইডিয়াটা নিয়ে নিবা, বেসিক মেইন কনসেপ্ট যেগুলো আছে মেইন কনসেপ্টটা নিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে জনসংখ্যা শুরুতে হচ্ছে আমরা একটা জনসংখ্যা নিয়ে টার্ম আগে একটা জানি, সেটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা জনসংখ্যার সঙ্গে বহুল প্রচলিত একটা টার্ম। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জিনিসটা কি? যখন একটা দেশের মোট জনসংখ্যার 50% মানুষজন থাকে কর্মক্ষম, মানে তারা কাজ করতে পারে, তারা ইনকাম করতে পারে, হ্যাঁ, এবং তারা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখে, তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তাহলে 15 থেকে 64 বছর বয়সী মানুষজন যারা, এদেরকে বলা হয় কর্মক্ষম। তাহলে হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন একটা দেশের মোর দেন 50% মানুষজন কর্মক্ষম থাকে, তখন সেই দেশের কিন্তু ইকোনমিক গ্রোথটা অনেক দ্রুত হয়, অর্থনৈতিক যে উন্নতি এটা খুব স্পিডি হয়। হ্যাঁ, তো হচ্ছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকাকালীনই আসলে হচ্ছে মানে একটা দেশকে তার যে উন্নয়ন এগুলো কমপ্লিট করে ফেলা হচ্ছে মানে ভালো, মানে এটা হচ্ছে তার হাই টাইম। যেমন বাংলাদেশের হচ্ছে গিয়ে 2012 সালে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করছে, আমরা বাংলাদেশ, এবং 2042 সালে আমাদের এটা শেষ হবে। তো আমাদের জন্য হচ্ছে এই টাইমটা খুবই ক্রুশাল, যে 2012 থেকে আমরা অলরেডি শুরু করছি, 42 পর্যন্ত আমাদের হচ্ছে যতটুকু নিজেদের গ্রোথটা এনশিওর করা যায়, মানব সম্পদকে কাজে লাগাই। কারণ এর পরে গিয়ে হচ্ছে আমরা দেখবো যে আমাদের বৃদ্ধ মানুষ বেড়ে যাচ্ছে, আমাদের বাচ্চা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমার কর্মক্ষম যে জনগোষ্ঠী এটার পার্সেন্টেজ কমে যাবে, এবং কর্মক্ষম জনগোষ্ঠী যখন কমবে তখন স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের দেশের যে ইকোনমিক গ্রোথটা ওটা আগের চেয়ে একটু কম হবে, কারণ আমার মানুষ কম এখন যারা সরাসরি কাজ করে আর্নিং এ অবদান রাখতে পারছে। এই কারণে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের হিসাব রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমাকে সামনের আমার কি দিন আসবে এটার দিকে আমাকে খেয়াল করতে সাহায্য করে। হ্যাঁ, তো দেখি তোমার কাছে তো একটা জেনারেল প্রশ্ন, যে 2050-এর কথা আমি চিন্তা করি, হ্যাঁ আমি ধরেন এখন 2025-এ বসে 2050-এর প্ল্যানিং করছি, আমার 25 বছর পর কেমন হতে পারে। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের হিসাব দেখে হচ্ছে আমি বুঝতে পারছি যে না, আমার ওই সময় হয়তো বৃদ্ধ লোকটা বেশি থাকবে, বৃদ্ধ মানুষজন। তাহলে এটা আমার অর্থনীতি বা ওভারঅল প্ল্যানিং এর মধ্যে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, এক দুই লাইনে যদি একটা আইডিয়া করতে পারো যে কি হইতে পারে যদি হচ্ছে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা চেঞ্জ হয়ে যায়, আমার বৃদ্ধ লোক বেড়ে যায়, তখন হচ্ছে আমার কি হতে পারে। মানে আমি দেশের একজন ইকোনমিস্ট হিসেবে অথবা প্ল্যানার হিসেবে আমি কি মাথায় রাখতে, কি বিষয় আমাকে মাথায় রাখতে হবে, এনি আইডিয়া? থার্ড ইয়ার এক্সাম শেষ করে ফোর্থ ইয়ার উঠলাম। সাদিয়া, তোমার হচ্ছে যেগুলো রিটেন ক্লাস হচ্ছে এগুলো অবশ্যই অ্যাটেন্ড করবা, এগুলোর হচ্ছে তুমি প্রিপারেশনটা তোমার ওভাবে হয়ে যাবে। ভেরি গুড। নাজমুল একদম পারফেক্ট বলছে, জাপানের মতো হবে। যখন আমার হচ্ছে বৃদ্ধ মানুষজন বেশি, হ্যাঁ, তখন আমি চিন্তা করি যে আচ্ছা আমার বৃদ্ধদের কি ধরনের রোগগুলো বেশি হয়, যেমন হচ্ছে আমার নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি আমরা বলি, হ্যাঁ, যে আমাদের ডায়াবেটিস, প্রেসার, এই ধরনের রোগগুলো আমাদের বেড়ে যাবে, স্ট্রোক, হ্যাঁ, হার্টের হার্টের রোগগুলা এগুলো বেড়ে যাবে। তাহলে যখন একজন প্ল্যানিং করবে ফিউচারে, তখন তাকে মাথায় খেয়াল রাখতে হবে যে আমার এই ডিজিজ গুলো আমার সামনে বেশি হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে ওটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে এভাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেখে হচ্ছে গিয়ে আমরা অ্যাসেস করতে পারি যে আমার ফিউচারে কোন খাতে ব্যয় বেশি হবে, আমাকে ইনভেস্টমেন্টটা কোন সেক্টরে বেশি করতে হবে। তাহলে আমাকে হেলথ সেক্টরে ইনভেস্ট করতে হবে, হেলথ সেক্টরে স্পেসিফিক ওই ডিজিজ গুলোর জন্য ব্যয় করতে হবে। আমার হচ্ছে গিয়ে বেটার একটা নিউট্রিশন এনশিওর করতে হবে মানুষজনের, আমাদের যাতে ফুড হ্যাবিটটা ভালো হয়। তাহলে ফুড হ্যাবিট ভালো হলে হচ্ছে মানুষজনের কম প্রেসার, ডায়াবেটিস এগুলো হচ্ছে ডেভেলপ করবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার ওগুলোর পিছনে ব্যয় কম হবে। তাহলে এভাবে আমরা প্ল্যানিং করতে পারি। হ্যাঁ,
হ্যাঁ, লেবার রেট কম হয়ে যাবে, বাইরের দেশ থেকে সে ঘাটতি পূরণ করতে হবে। তাহলে অনেকগুলো ইস্যু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে কিন্তু এটা অ্যাসেস করা যায়। বিবিএস এর শ্রমশক্তি জরিপ এটা আপাতত এখন লাগবে না, এটা সামনে আরো আপডেট আসবে। তো আমাদের জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান যদি আমরা দেখি, এখানে বিভিন্ন পজিশনের কথা আছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়। তো মোট জনসংখ্যা আমরা বিশ্বে বর্তমানে অষ্টম। জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি কিলোমিটারে কি পরিমাণ মানুষ বসবাস করে, এই ঘনত্বে হচ্ছে বিশ্বে বাংলাদেশ হচ্ছে ষষ্ঠ। এটা হচ্ছে পপুলেশন রিপোর্ট অনুযায়ী, এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী হচ্ছে আমরা নবম। এশিয়ায় হচ্ছে পঞ্চম, মুসলিম বিশ্বে হচ্ছে কোথাও তৃতীয় দেওয়া, কোথাও চতুর্থ দেওয়া, আর সার্বভৌম দেশের মধ্যে হচ্ছে তৃতীয় আমরা। তাহলে মোট জনসংখ্যায় আমরা বিশ্বে অষ্টম, জনসংখ্যার ঘনত্বে ষষ্ঠ, এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বে তৃতীয়, সার্বভৌম দেশে তৃতীয়। আমাদের হচ্ছে আমরা ছোটবেলায় টিভিতে দেখছি বা এখন অনেকে শুনি যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো বাংলাদেশের গভর্নমেন্ট জনসংখ্যা নীতি প্রকাশ করে, অর্থাৎ জনসংখ্যার ব্যাপারে আমাদের অ্যাক্টিভিটি কি হবে, আমাদের স্লোগান কি হবে, আমরা কিভাবে কাজ করব। হ্যাঁ, ওভারঅল জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিছু কর্মসূচি, কিছু প্ল্যানিং করা হয়। এই প্ল্যানিং গুলোকে বলা হয় জনসংখ্যা নীতি। তো বাংলাদেশের জনসংখ্যা নীতি মূলত প্রকাশ করে হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রথম জনসংখ্যা নীতি আমাদের ছিল জুন 1976 সালে, এবং দ্বিতীয় এবং সর্বশেষ জনসংখ্যা নীতি ছিল আমাদের 2012 সালে। তাহলে প্রথমটা 1976 এবং দ্বিতীয়টা হচ্ছে 2012 সালে। বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক কিছু প্রতিষ্ঠান আছে যারা ডেডিকেটেডলি জনসংখ্যার বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করে। যেমন শুরুতে হচ্ছে আছে নিপোর্ট। নিপোর্টের পূর্ণরূপটা মনে রাখবো আমরা একটু, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তাহলে এখানে হচ্ছে জনসংখ্যা নিয়ে হচ্ছে গবেষণা করা হয় এবং বিভিন্ন সেক্টরের কর্মীদের জনসংখ্যা কন্ট্রোলের জন্য ট্রেনিং দেওয়া হয়। এটা ঢাকার আজিমপুরে অবস্থিত। এটা নিয়ন্ত্রক হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। এরপর আছে হচ্ছে আমার ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, এনপিসি। এরা কি করে, জনসংখ্যার নীতি বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় একটা সমন্বয়, অর্থাৎ এরা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়কে এক করে তারা হচ্ছে কাজ করে। এটার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, এবং এটার অধীন হচ্ছে স্বাস্থ্য পরিবার পরিকল্যাণ মন্ত্রণালয়ের। এরপর আসে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, বিএনসি। এটা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। এটার অবস্থান হচ্ছে মোহাম্মদপুর, ঢাকাতে। এটা জাতীয় পুষ্টি পরিষদ। তাহলে এই যে বললাম শুরুতে আপনাদের যে আমার আহ মানুষজনের খাবারের কোয়ালিটি এনশিওর করতে হবে, পুষ্টির ব্যাপারটা, হ্যাঁ, তাহলে এই বিএনসিসি কিন্তু হচ্ছে এই পুষ্টির ব্যাপার স্যাপার নিয়ে কাজ করে, যে আমার বাংলাদেশে আমার আন্ডার নিউট্রিশন চাইল্ড কেমন আছে, ম্যাল নিউট্রিশন কেমন আছে, ওভার নিউট্রিশন কেমন আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তারা দেখে এবং ওই অনুযায়ী প্ল্যানিং গ্রহণ করে। কারণ আমার আজকের আমার 5 বছরের নিচে যে বাচ্চাটা অসুস্থ, ম্যালনারিশড, প্রপার তার হচ্ছে পুষ্টি নাই, হ্যাঁ, তাহলে শুরুতে তার যে ঘাটতিটা, এইটা কিন্তু তার আজীবন রয়ে যাবে। কারণ আমরা বলি ডাক্তারি ভাষায় যে ফার্স্ট 1000 পিরিয়ড, হ্যাঁ, যে একটা বাচ্চার জন্মের প্রথম 1000 দিন, এইটা বাচ্চার জন্মের পর থেকে এটা মোটামুটি মায়ের গর্ভকালীন অবস্থায় শুরু হয়। হ্যাঁ, যে ধরি হচ্ছে একটা মা তার গর্ভকালীন হচ্ছে পুষ্টিকর খাবার খেলো না, তো মায়ের গর্ভে প্রপারলি ডেভেলপমেন্ট হয় নাই, বাচ্চা প্রপারলি ডেভেলপ হয় নাই। পরে ওই বাচ্চা জন্মগ্রহণ করলো, সে হচ্ছে প্রপার নিউট্রিশন পেল না। হ্যাঁ, তো এরকম প্রথম যে 1000 দিন অর্থাৎ 2 বছর পর্যন্ত বাচ্চাদের হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক আমাদের ব্রেনের যে ডেভেলপমেন্ট, এটা প্রথম 2 বছরে হয়। তাহলে প্রথম 2 বছরে যদি প্রপার ডেভেলপমেন্টটা তার না হয়, তাহলে তার যে ঘাটতিটা, এটা কিন্তু আজীবন রয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আমাদের এই যে পুষ্টি পরিষদ, এরা হচ্ছে আমাদের কি পরিমাণ পুষ্টি দরকার, এবং মায়ের গর্ভকালীন হচ্ছে আমরা বলি এএনসি, এন্টিনেটাল কেয়ার, যে ডাক্তারের কাছে নিয়মিত যাওয়া, মিনিমাম 4 বার ভিজিট করা, বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়া, বিভিন্ন নিয়ম কানুন মেনে চলা,
এবং বাচ্চাকে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, হ্যাঁ, বুকের দুধ ছাড়া কিছু না খাওয়ানো, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মেনটেন করে, তারা ফিক্স করে দেয় যে হ্যাঁ আমার এই নিয়ম কানুন গুলো মানতে হবে এবং আমার এত বছরের মধ্যে এতটা টার্গেট আমাকে অ্যাচিভ করতে হবে। এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন পুষ্টি সংক্রান্ত যারা কাজ করে তাদের হচ্ছে ব্যাপার স্যাপার, তারা এগুলো দেখে। না, এরা কিন্তু কাজ করে, এটা হয়তো হচ্ছে আমরা দেখছি না, আমাদের রুট লেভেলে হচ্ছে কাজ চলে, তবে হ্যাঁ মানে আরো ব্যাপৃতি বাড়া দরকার। হ্যাঁ, আমরা যেরকম হ্যাঁ ঠিক আছে, মানে পুষ্টি পরিষদ দিয়ে যে ব্যাপার কাজগুলো করার ব্যাপারটা এরকম না। যেমন আইসিডিডিআরবির কথা হয়তো আমরা অনেকে শুনছি বা শুনি নাই, যেটা হচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বলা হয়, বাট কলেরা হাসপাতাল নামে সম্যক পরিচিত। আইসিডিডিআরবি কিন্তু হচ্ছে নিউট্রিশন নিয়ে অনেক কাজ করে। হ্যাঁ, এরকম অনেকে কাজ করে যারা হচ্ছে গিয়ে আমরা হয়তো লাইমলাইটে আসে না। না, জাফরুল্লাহ স্যার হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের ফাউন্ডার। হ্যাঁ, হ্যাঁ, গ্রামের মানুষদের বোঝাতে অনেক পরিশ্রম করা লাগে। তবে এইটা হচ্ছে আমার ডিটেইল তোমাদের বলার উদ্দেশ্য কি, তোমরাও কিন্তু হচ্ছে আমাদের তো সামনের প্রথম শ্রেণীর নাগরিক, তো তোমাদের এখন থেকে কিন্তু হচ্ছে এসব ব্যাপারে দায়িত্ব কর্তব্য আছে। যেমন প্রেগনেন্সি পিরিয়ডে পুষ্টি নিয়ে কিন্তু আমাদের এখন অনেক মিসকনসেপশন গ্রামে গঞ্জে কাজ করে। হ্যাঁ, অনেককে দেখি যে মানে গ্রামে এটাও প্রচলিত আছে অনেক জায়গায় যে গর্ভাবস্থায় মাকে হচ্ছে কম খাবার দেওয়া হয়, কারণ ধারণা হচ্ছে গিয়ে বেশি খাবার যদি দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বাচ্চার ওজন বেশি হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা তো একটা মিসকনসেপশন, এটা তো বাচ্চার বড় ছোট হওয়া কি পরিমাণ খাবার দেওয়া হচ্ছে এর উপর না, এটা হচ্ছে আমি নিউট্রিশন খাবার দিব, পুষ্টিকর খাবার দিব মাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চা বরঞ্চ হেলদি হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে মিসকনসেপশন গুলো ভাঙতে হবে। তারপর হচ্ছে এই যে বুকের দুধ, যে প্রথম 6 মাসে বুকের দুধ ছাড়া কিছু খাওয়ানো যায় না, উচিত না, এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের ছড়াই দিতে হবে যে না এটা ছাড়া কিছু খাওয়া যাবে না। এখন তো বাজারে অনেকগুলা ফর্মুলা মিল্ক আসছে। হ্যাঁ, তো ফর্মুলা মিল্ক গুলো হচ্ছে গিয়ে দেখা যায় কি মানে প্রচুর পরিমাণে প্রমোট করে, হাসপাতালেও প্রমোট করে অনেকে, তারপর হচ্ছে যেখানে যাবেন সেখানে বলবেন যে হ্যাঁ, বাচ্চাকে আগলা দুধ খাওয়ান। হ্যাঁ, কিন্তু এটা তো ক্ষতিকর, কারণ আমার প্রথম 6 মাসে হচ্ছে যখন বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খায় তখন এখানে এমন কিছু উপাদান থাকে যেগুলো বাচ্চার বিকাশের জন্য খুবই দরকার, যেটা হচ্ছে বাইরের দুধ খেলে ওটা পাওয়া যায় না, বরঞ্চ এটা হচ্ছে ক্ষতি করে। তো এই জিনিসগুলো হচ্ছে প্রমোট করা উচিত। হ্যাঁ, ফর্মুলা মিল্ক কিন্তু খুবই ক্ষতিকর, এই যে টিকটকাররা প্রমোট করছে বলছে এখন, এগুলো কিন্তু ক্ষতিকর বাচ্চার জন্য। না, এগুলো বলতে হবে তেমন না, বলতে ঠিক আছে আপনারা মানুষ করছেন সবই ঠিক আছে, বাট আপনাদের সময় জিনিসপত্র তো হচ্ছে সবগুলো ভালো ছিল, পুষ্টিকর ছিল, এখন তো পুষ্টিকর নাই, জিনিসপত্রে ভেজাল। হ্যাঁ, এটা বলে হচ্ছে কনভিন্স করবেন, তাহলে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে করতে হবে। ঠিক আছে, তো আমাদের একটা দেশের জনসংখ্যার কি সিচুয়েশন, কি স্ট্যাটাস, এটা জানার জন্য কি পদ্ধতি আছে, এটা জানার জন্য হচ্ছে আমরা আদমশুমারি করি। তাহলে প্রথম হচ্ছে আদমশুমারি করা হয় অবিভক্ত বাংলায় 1872 সালে লর্ড মায়োর আমলে। লর্ড মেয়র আমলে হচ্ছে প্রথম করা হয়, 1872 সালে লর্ড মেয়র আমলে প্রথম আদমশুমারি করা হয়। এবং বিশ্বে প্রথম আধুনিক আদমশুমারি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রে 1790 সালে। 1790 সালে আমাদের প্রথম আধুনিক আদমশুমারি হয় যুক্তরাষ্ট্রে। পাকিস্তান আমলে প্রথম আদমশুমারি হয়েছিল 1951 সালে। এটা হচ্ছে পাকিস্তান আমলে প্রথম আদমশুমারি হয়। এবং আমাদের স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। সালটা লাগবে। তাহলে আমাদের স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। আধুনিক বলতে হচ্ছে গিয়ে একদম মানে আমরা এখন যে সিস্টেমটা দেখতে পাই মানুষের ডোর টু ডোর, ঘরে ঘরে গিয়ে হচ্ছে গিয়ে এরকম কাউন্ট করা, এই জিনিসটা হচ্ছে কি আমাদের প্রথম আধুনিক আদমশুমারি যুক্তরাষ্ট্রে, বর্তমান যে সিস্টেমটা ফলো করা হয়। তো আদমশুমারি বাংলাদেশে নর্মালি অনুষ্ঠিত হয় 10 বছর পর পর, তবে দ্বিতীয় আদমশুমারিটা হয়েছিল হচ্ছে 7 বছর পরেই, জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করার জন্য। মানে 1974, 7 বছর পর হচ্ছে 1981, এরপর 91, 2001, 2011, 2021, এভাবে হচ্ছে চলছে। যদি 21 হতে পারে না কোভিড এর জন্য, পরে এটা 22 হয়েছে।
তাহলে বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারি হয়েছে 6 বার। 1974 সালে প্রথম, এরপর 81, 91, 2001, 11 এবং 22 হওয়ার কারণ হচ্ছে 21 ওই টাইমে কোভিড ছিল, কোভিড এর কারণে প্রপারলি করা যায় নাই। তাহলে আমরা আমাদের সর্বশেষ যেটা ষষ্ঠ যেটা আদমশুমারি, এটার নাম দিছি হচ্ছে আমরা জনশুমারি নামে। জনশুমারি এবং গৃহ গণনা 2022 নামটা একটু আমরা চেঞ্জ করছি, আদমশুমারি থেকে বলছি জনশুমারি। এইটা গণনা করা হয়েছে 15 থেকে 21 জুন 2022 সালে। এটা স্লোগান ছিল জনশুমারি আয়োজন, সমৃদ্ধি এবং উন্নয়ন। তো জনশুমারি পরিচালনার দায়িত্বে আছে মূলত বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো ওরা হচ্ছে জনশুমারি করে, বিবিএস, এবং এরা হচ্ছে গিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। পরিকল্পনা মন্ত্রণালয়ের যে পরিসংখ্যান ব্যুরো, তারা মূলত হচ্ছে জনশুমারি পরিচালনা করে। জনশুমারিতে ব্যবহার করা হয় জিআইএস ম্যাপিং। জিআইএস মানে কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এটা ব্যবহার করা হয় জিআইএস। এখানে টোটাল 4 লাখ গণনাকারী তথ্য সংগ্রহ করে। মূলত সংগ্রহ করা হয় গৃহ, খানা এবং ব্যক্তির তথ্য। এখানে প্রথমবারের মতো যুক্ত করা হয় তৃতীয় লিঙ্গ এবং প্রবাসীদের। প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ এবং প্রবাসীদের কাউন্ট করা হয় এখানে। এবং ভাসমান মানুষদের গণনা শুরু করা হয়। ভাসমান মানুষ কারা? যাদের নিজস্ব কোনো বসতি নাই, তারা হচ্ছে ফ্লোটিং মানুষজন, এদের গণনা শুরু করা হয়। তারা যেমন হচ্ছে গিয়ে যাদের নিজস্ব ভূমি নেই, যেমন ঢাকার মধ্যে বস্তির মানুষজন, এরা এদিক সেদিক মাইগ্রেট করে না। ভাসমান বলতে হচ্ছে শুধুমাত্র যে পানির উপর ভাসমান ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে যেমন আমার বস্তির একজন মানুষ, তার তো হচ্ছে হয়তো গ্রামের বাড়িটা তার ধ্বংস হয়ে গেছে পানির ইয়েতে, নদী ভাঙনে নষ্ট হয়ে গেছে। এখন সে কি করে? সে হচ্ছে গিয়ে হয়তো শহরে চলে আসে, কিছুদিন এখানে কিছুদিন ওখানে। হ্যাঁ, এদেরকে বলা হয় মূলত ভাসমান মানুষ। এদেরও হচ্ছে গণনা শুরু হয়। এদেরাও কাইন্ড অফ ভাসমান, ঠিক আছে, কিন্তু মূলত এদেরকে বোঝানো হচ্ছে। তো এই যে আমাদের ষষ্ঠ যে জনশুমারি, এদের হচ্ছে গিয়ে কারিগরি সহায়তা দিছে মূলত নাসা, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তারা হচ্ছে গিয়ে এদেরকে কারিগরি সহায়তা দিছে। তো আদমশুমারি পরিচালনা করে, যেটা বলছিলাম যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস, এরা হচ্ছে পরিচালনা করে। আচ্ছা, তোমাদের ক্লাসে কি পার্টিসিপেশন এমনই থাকতেছে এখন, নাকি কমছে, নাকি শনিবার আর একটু কমে যায়? যেমন এখন হচ্ছে 94 জন আছে, এরকম থাকে? আমাদের এই হচ্ছে সমস্যা, ছেলেপেলে ভর্তি হয় কিন্তু হচ্ছে মানে বিসিএস এর মেইন জার্নি হচ্ছে ধৈর্যটা ধরে রাখা, নিজেকে নিজেকে সবসময় চিয়ার্ড রাখা, ট্র্যাকে রাখা। এই জিনিসটাই হচ্ছে গিয়ে ছেলেপেলে করতে পারে না, খুবই ক্ষতিকর। আচ্ছা, তাহলে আদমশুমারি পরিচালনা করে কারা? তারা হচ্ছে বিবিএস করে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এখন আমাদের হচ্ছে গিয়ে জনশুমারি গৃহ গণনা যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা বলছি মডিফাইড ডিফ্যাক্টো। নামটা একটু মনে রাখি, মডিফাইড ডিফ্যাক্টো। এই জিনিসটা কি? এই পদ্ধতিতে খানার সদস্যগণকে শুমারি মুহূর্তে তাদের অবস্থানে গণনাভুক্ত করার পাশাপাশি শুমারি মুহূর্তে যারা ডিউটিরত এবং ভ্রমণরত থাকবেন তাদেরকে স্বশখানায় গণনাভুক্ত হবে। জনশুমারি এবং গৃহ গণনা 2022 মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি অনুসারে পরিচালনা করা হয়েছে। এখানে হচ্ছে গিয়ে মানে খানা বলতে বোঝায় যেটা, আমার এক হাড়িতে যারা একসাথে খাই তাদেরকে বলা হয় একটা খানা। যেমন সাদিয়া, সাদিয়া ধরি হচ্ছে ঢাকায় থাকে, তার বাড়ি ধরলাম হচ্ছে আমি উত্তরবঙ্গে। তো সাদিয়ার বাড়িতে মেম্বার হচ্ছে 4 জন। তো সাদিয়া যেহেতু ঢাকায় থাকে, তার আলটিমেটলি ওখানে আছে 3 জন। তাহলে ওই 3 জন এক হাড়িতে খায়। হ্যাঁ, তাহলে ওখানকার খানার সংখ্যা হবে 3 জন। আবার সাদিয়া ঢাকায় থাকে, ঢাকায় ধরি হচ্ছে একটা মেসে থাকে, মেসের মধ্যে হচ্ছে 10 জন থাকে একসাথে, 10 জন আবার একসাথে খায়। তাহলে এই 10 জনকে একটা খানার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতিতে যেটা করা হয়েছিল, যে শুমারি করার সময় যে যেখানে আছে ওখানে কাউন্ট করা হয়েছে তাকে। হ্যাঁ,
যে ধরলাম হচ্ছে সাদিয়ার বাড়ির 3 জনকে ওখানে কাউন্ট করছে, ওরা 3 জন মানুষ ওখানে, আর সাদিয়াকে কাউন্ট করছে হচ্ছে এই খানাতে, ঢাকার খানাতে, যে ওরা একসাথে এখানে ওরা আছে। হ্যাঁ, তাহলে এভাবে কাউন্ট করা হয়েছিল। যদি অনেকে বলে যে যারা এরকম বাইরে থাকে, ব্যাচেলর যারা, ওদেরকে প্রপারলি কাউন্ট করা হয় নাই, একটা অভিযোগ আছে। তো এই সিস্টেমটাকে আমরা কি বলছি? মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি বলছি। এইটা আমাদের ষষ্ঠ জনশুমারিতে ফলো করা হয়েছিল, এবং আলটিমেটলি আমরা দেখলাম আমাদের বর্তমান যে মোট জনসংখ্যা সেটা হচ্ছে 16,98,28,911 জন। 16,98,28,911 জন হচ্ছে আমাদের মোট জনসংখ্যা। হ্যাঁ, এখন আমাদের জনসংখ্যা সম্বন্ধে জানার এরকম 10 বছর পর পর তো হচ্ছে আমরা এটা জানতে পারি। এটা ছাড়া আমাদের প্রতি বছর দেশে আরো কিছু সমীক্ষা হয়। তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। এই অর্থনৈতিক সমীক্ষাটা প্রতি বছর বছর হয়, এবং এখান থেকে কিন্তু কিছু আমরা জনসংখ্যার কম্পোনেন্ট সম্বন্ধে জানতে পারি। হ্যাঁ, তো আমাদের এইটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে যখন জনসংখ্যা নিয়ে প্রশ্ন আসে, অনেক সময় মেনশন করে দেয় যে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী, 2025 অনুযায়ী হচ্ছে আমাদের জনসংখ্যা কত, জনসংখ্যা বৃদ্ধির হার কত, ঘনত্ব কত। অথবা আসতে পারে হচ্ছে জনশুমারি এবং গৃহগণনা 2022 অনুযায়ী সাক্ষরতার হার কত। হ্যাঁ, তো জনশুমারি গৃহগণনাটা তো হচ্ছে আমাদের সবাইকে মুখস্থ করতে হবেই। হ্যাঁ, কারণ ওরা পরীক্ষা দিতে দিতেও তো এটা থাকবে। হ্যাঁ, তবে অর্থনৈতিক সমীক্ষাটা চেঞ্জ হবে, যেমন 2025-এরটা এখনো বের হয় না, এটা সামনে বের হবে। তো এভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন সমীক্ষা থেকে অনেক সময় হচ্ছে প্রশ্ন দিয়ে দেয়, বিশেষ করে অর্থনৈতিক সমীক্ষা। তাহলে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী হচ্ছে 2024 অনুযায়ী আমাদের মোট জনসংখ্যা 17.1 কোটি, আর জনশুমারি গৃহগণনা 2022 অনুযায়ী আমাদের 16.98 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1.33%, বাট জনশুমারি অনুযায়ী হচ্ছে আমাদের 1.12%। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব 17.11.71, এবং জনশুমারি অনুযায়ী হচ্ছে 1119, 11-19 জন। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আমার জনশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত। হ্যাঁ, 1109 জন, 1119 জন। আমাদের পুরুষ মহিলা অনুপাত, আমাদের বাংলাদেশে কিন্তু এখন পুরুষের সংখ্যা কম। তাহলে প্রতি 100 মহিলার এগেনস্টে পুরুষ হচ্ছে 96.3, এবং প্রতি 100 মহিলার এগেনস্টে জনশুমারি অনুযায়ী 98.07। হ্যাঁ, লেকচার শিটের যেটা, সেটা 1.12% করে দেবে, কারণ এটা হচ্ছে এখন চূড়ান্ত রেজাল্ট আমাদের সামনে আসছে। তো চূড়ান্ত রেজাল্টে হচ্ছে 1.12% দেওয়া। হ্যাঁ, এটা একটু কারেক্ট করে নাও, 1.12% হবে এটা। হ্যাঁ, আর সাক্ষরতার হার হচ্ছে 74.8%। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কর্মক্ষম জনগোষ্ঠী কত বলছিলাম আমাদের বাংলাদেশে? কর্মক্ষম জনগোষ্ঠী কত বছর থেকে কত বছর কর্মক্ষম বলছি? নির্ভরশীল, যেটা প্রথমে যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পড়াচ্ছিলাম, কর্মক্ষম বলছিলাম, কর্মক্ষম। হ্যাঁ, 15 থেকে 64 বছর, এরা হচ্ছে আমার কর্মক্ষম। তাহলে হচ্ছে আমার বাকি যারা, তাহলে হচ্ছে 15 বছরের নিচে 65 বছরের উপরে, তারা কি? তাহলে এরা হচ্ছে আমার নির্ভরশীল জনগোষ্ঠী। হ্যাঁ, তাহলে আমাদের এখন নির্ভরশীলতার অনুপাত হচ্ছে 52.64। হ্যাঁ, আমরা যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি, বাট রেশিওটা আস্তে আস্তে দিকে বাড়ছে কিন্তু। হ্যাঁ, 52.64 মানুষজন, অর্থাৎ প্রতি 100 জনে 52.64 মানুষ হচ্ছে এখন আমাদের নির্ভরশীল, অর্থাৎ 0 থেকে 14 বছর এবং 65 বছরের উপরের যারা মানুষজন, হ্যাঁ, তারা হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা আমাদের উপর। আমাদের শিশু মহিলা অনুপাত, অর্থাৎ প্রতি 1000 মহিলার বিপরীতে 0 থেকে 4 বছর বয়সী শিশুর সংখ্যা হচ্ছে 332। এটা হচ্ছে আমাদের শিশু মহিলা অনুপাত। তাহলে শিশু 332, এটা হচ্ছে প্রতি 1000 মহিলার এগেনস্টে। হ্যাঁ, যে আমার 1000 যদি মা থাকে, তার এগেনস্টে হচ্ছে বাচ্চার সংখ্যা, মানে 15 থেকে 49 বছর, যেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ এজের উইমেন, তাদের এগেনস্টে প্রতি 1000-এর এগেনস্টে হচ্ছে শিশু মহিলা অনুপাত 332:1000।
আমাদের জনশুমারি অনুযায়ী হচ্ছে খানার গড় আকার ছিল 3.98 জন। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন অ্যাভারেজ করছি একসাথে কারা খায় এরকম পরিবারের, এরকম যখন আমরা অ্যাভারেজ করছি আমরা পাইলাম প্রতি খানাতে হচ্ছে 3.98 জন। এইটা আমাদের শিক্ষার হার, যেটা সাক্ষরতার হার, সেটা হচ্ছে 74.80%। 74.80%। তাহলে আমরা জনশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত বলছিলাম? জনসংখ্যার ঘনত্ব অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বলছিলাম 1171। হ্যাঁ, 1119। সবাই কিন্তু তোমার রেসপন্স করবা এবং ক্লাসে মনোযোগ দিয়ে শুনবা। যদি বিছানায় কেউ শুয়ে থাকে তাহলে বিছানা থেকে উঠে গিয়ে টেবিলে বসো, কানে হেডফোন দিয়ে চা খেতে খেতে ক্লাস শোনো হেঁটে হেঁটে। রেসপন্স করতে হবে, তাহলে পড়া কিন্তু মনে থাকবে না। এবং আমি চাই আমার ক্লাসের পড়াটা ম্যাক্সিমাম যাতে ক্লাসে হয়ে যাক, অ্যাটলিস্ট 80% যাতে কাভার হয়ে যায়। হ্যাঁ, তাহলে জনসংখ্যার ঘনত্ব কত দেখলাম আমরা? 1119 জন। তাহলে ঘনত্ব বেশি হচ্ছে ঢাকা বিভাগে, এটা মুখস্থ করা লাগবে না এগুলা। আর ঘনত্ব কম বরিশাল বিভাগে। এবং জেলা হিসেবে ঘনত্ব কম, জেলার কথা বললে সেটা হচ্ছে রাঙামাটিতে। রাঙামাটিতে হচ্ছে ঘনত্ব কম জনসংখ্যা। তাহলে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1119 জন, ঘনত্ব বেশি ঢাকা বিভাগে, ঘনত্ব কম বরিশাল বিভাগে। আর জেলা হিসেবে ঘনত্ব কম রাঙামাটিতে। পুরো বাংলাদেশ থেকে মানুষজন যেহেতু ঢাকামুখী, এই কারণে হচ্ছে ঢাকার কিন্তু জনসংখ্যার ঘনত্ব যেমন বেশি, তেমনি জনসংখ্যার বৃদ্ধিও তেমন বেশি ঢাকা বিভাগে। জনসংখ্যা বৃদ্ধি বেশি, আগে যেটা ছিল সিলেট বিভাগে। আর জনসংখ্যার, না এগুলো জনশুমারি অনুযায়ী, এগুলো চেঞ্জেবল না, এগুলো তোমরা মুখস্থ করবা। চেঞ্জেবল হয়, সবসময় ফিক্স থাকে না, কিন্তু এখনকার জন্য ডাটাগুলো ফিক্সড এগুলা। আর জনসংখ্যার ঘনত্ব কম দেখছিলাম আমরা কোন বিভাগে? জনসংখ্যার ঘনত্ব কম কোন বিভাগে দেখছি? কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম ছিল? হচ্ছে বরিশালে। তাহলে জনসংখ্যা বৃদ্ধিও কম হচ্ছে গিয়ে বরিশাল বিভাগে। জনসংখ্যা বৃদ্ধিও সবচেয়ে কম কি? বরিশাল বিভাগে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি বেশি ঢাকাতে, জনসংখ্যা বৃদ্ধি কম বরিশালে। তাহলে এই দুই জায়গার মধ্যে যদি আমরা ব্যালেন্স করতে চাই, আমরা কি করতে পারি? একটাতে বৃদ্ধি বেশি, একটাতে বৃদ্ধি কম। তাহলে আমরা যেটা করতে পারি, ঢাকাইয়া পোলার সঙ্গে বরিশাল্লা মায়ের বিয়ে দিয়ে দেওয়া। তখন হচ্ছে গিয়ে ব্যালেন্স হয়ে যাবে, একজন বেশি একজন কম। মানুষজনকে বরিশাল মুখে করা, এটা করতে পারি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে সাক্ষরতার হার আমরা একটু দেখছি। আমরা কত পার্সেন্ট দেখছিলাম সাক্ষরতার হার? আমাদের সাক্ষরতার হারের পার্সেন্টেজ আমরা কত পাইছিলাম? 74.8%। তাহলে আমাদের সাক্ষরতায় শীর্ষ বিভাগ হচ্ছে ঢাকা, মানুষজন বেশি, সাক্ষরতার হার বেশি। সাক্ষরতা কম হচ্ছে ময়মনসিংহ বিভাগে। সাক্ষরতায় হচ্ছে শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর, আর সর্বনিম্ন জেলা যে সাক্ষরতায় সেটা হচ্ছে জামালপুর। তাহলে বিভাগে হচ্ছে ঢাকা, সাক্ষরতায় কম হচ্ছে ময়মনসিংহ, শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর, সর্বনিম্ন হচ্ছে জামালপুর। সাক্ষরতা মানে হচ্ছে আমি সাইন করতে পারি, অ্যাটলিস্ট আমি অক্ষর চিনি, এটা হচ্ছে আমার সাক্ষরতা। তাহলে এগুলো ছাড়া হচ্ছে আমার অর্থনৈতিক সমীক্ষার কিছু ডাটা আমি শুরুতে দেখছিলাম, এটা ছাড়া আরো কিছু ডাটা আছে। যেমন অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী প্রতি হাজারে স্থূল জন্মহার হচ্ছে 19.4, অর্থাৎ প্রতি 1000 আয়ের ক্ষেত্রে প্রতি হাজারে জন্মগ্রহণ করতেছে হচ্ছে কি আমার 19.4 জন্ম, মানে নবজাতক প্রতি 1000 জনসংখ্যায়। এবং প্রতি হাজার বাচ্চার মধ্যে মারা যাচ্ছে 6.1 জন। এটা হচ্ছে স্থূল মৃত্যু হার, মানে মানে স্থূল মৃত্যু হার না, ঠিক সরি, এটা হচ্ছে স্থূল বলতে এটা ক্রুড হিসাব ধরে, মানে একদম অ্যাকুরেট না, একটা ওভারঅল একটা হিসাব। তাহলে প্রতি হাজারে স্থূল জন্মহার মানে নতুন জন্মগ্রহণ করতেছে, হ্যাঁ, প্রতি 1000-এ আমাদের নতুন জন্মগ্রহণ করতেছে 19.4 জন। এটা হচ্ছে আমার পার্সেন্টেজ, প্রতি হাজারে হিসাব করে এগুলা। আর প্রতি হাজারের মধ্যে মরতেছে হচ্ছে 6.1 জন।
তাহলে হচ্ছে এই যে 19.4 6.1, এটা দেখে আপনাদের কি মনে হয় এই দুইটা যদি আমি টার্ম বলি আমাদের কি জনসংখ্যা বাড়তেছে নাকি কমতেছে? তাহলে জনসংখ্যা বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। সিম্পল, কারণ আমার হাজারে 19.4 জন জন্মগ্রহণ করতেছে, মরতেছে 6.1 জন, তাহলে দুইটা মিলে তো আমার জনসংখ্যা বাড়তেছে। তাহলে যখন এইটা কমতে থাকবে, হ্যাঁ, তখন হচ্ছে কি আমার জনসংখ্যাটা আস্তে 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 এটা কমবে। অথবা কোনো কারণে এটা নেগেটিভ হয়ে কারো মৃত্যুহার বেড়ে গেল, এটা কখন হবে দেখি বলেন তো? কখন হচ্ছে আমাদের স্থূল মৃত্যুহার বাড়তে পারে? দেখি বুদ্ধি করে বলতে পারি কিনা। স্থূল মৃত্যুহার কখন আমাদের বাড়বে? প্যান্ডেমিক, মহামারী, 50-এর পর। আরেকটা জানতে চাচ্ছি, এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সঙ্গে রিলেটেড। ভেরি গুড সজীব, নাহিদ। 42-এর পর যুদ্ধ হলে এটাও ঠিক আছে, বাট আমার 42-এর পর যখন আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যখন ডেমোগ্রাফিক ট্রানজিশন হবে, অলরেডি আমরা ট্রানজিশন ফেজে আছে, আমাদের বুড়ো মানুষজন বেশি, তখন কিন্তু হচ্ছে আমাদের স্থূল মৃত্যু হার বাড়বে। হ্যাঁ, যেগুলো এখন জাপানরা ফেস করতেছে, ওদের এমনি জন্মহার কম, তার উপর বয়স্ক মানুষ বেশি, তো এই কারণে ওদের কিন্তু নেগেটিভ গ্রোথে আছে জাপান। হ্যাঁ, তো একটা দেশে যখন বয়স্ক মানুষজন বেশি হয় তখন স্থূল মৃত্যু হারটা বেড়ে যায়। হ্যাঁ, তখন ওভারঅল গ্রোথ কমে যাবে। তো আমাদের প্রতি হাজার জীবিত জন্মে হচ্ছে গিয়ে শিশু মৃত্যু হার হচ্ছে 27 জন। প্রতি হাজার জীবিত জন্মে শিশু মারা যায় 27 জন, এবং আমাদের মহিলাদের মোট প্রজনন হার হচ্ছে 2.1 সাল। অর্থাৎ মানে প্রতি মহিলার এগেনস্টে 2.1 করে বাচ্চা, হ্যাঁ, তারা জন্ম দেয়। আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার হচ্ছে 62.1%, তারা প্রপার মেথড ব্যবহার করে। আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর। পুরুষের ক্ষেত্রে 70.8, মহিলাদের ক্ষেত্রে 73.8। এখানের মধ্যে কিছু ডাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জনসংখ্যার কিছু এতে বিবাহের গড় বয়স, বিয়ে বিয়ে হচ্ছে গিয়ে পুরুষরা বিবাহ করে 25.4 বছর, হ্যাঁ, এবং হচ্ছে মহিলারা হচ্ছে বিয়ে করে 18.8-এ। স্থূল মানে হচ্ছে এটা অ্যাকুরেট না, এটা একটা ক্রুড হিসাব করতেছে, ওভারঅল একটা হিসাব। তাহলে যেমন প্রতি হাজারে আমরা কাউন্ট করতেছি এরকম সব জনসংখ্যা মিলাই। কারণ হচ্ছে যে কোনো কিছু অঞ্চল ভিদে অনেকগুলো চেঞ্জ আসে। হ্যাঁ, আরবান রুরাল, আমার গ্রামে একরকম থাকবে জনসংখ্যার হার, জন্মহার। শহরে একরকম থাকে, কোনো এলাকায় বেশি থাকে, কোনো এলাকায় কম থাকে। স্থূল মানে হচ্ছে কি যখন আমি এদের সবাইকে একসাথে কাউন্ট করতেছি, পুরো বাংলাদেশ ব্যাপী কাউন্ট করতেছি, এই কারণে স্থূল বলা হচ্ছে। তাহলে পুরুষদের গড় বয়স বিবাহের 25.4, মহিলাদের হচ্ছে 18.8। আমাদের জনসংখ্যা ব্যাপারে কিছু জনসংখ্যা সংক্রান্ত কিছু দিবস আছে, যেটা হচ্ছে 2রা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। আমাদের জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি, এবং বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11ই জুলাই। তাহলে ফেব্রুয়ারির মাস, 14 ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবস, এর 12 দিন আগে হচ্ছে আমাদের জাতীয় জনসংখ্যা দিবস 2রা ফেব্রুয়ারি। আমাদের শিশু নীতি অনুযায়ী আমাদের শিশুদের বয়স দেখি কত বছর থেকে কত বছর, এটি আইডিয়া আমরা কত বছর পর্যন্ত মানুষজনকে শিশু বলবো? শিশু বলবো আমরা কত বছর পর্যন্ত? 18 বছর পর্যন্ত আমরা শিশু বলবো। তাহলে 0 থেকে 18 হচ্ছে আমাদের শিশু, 0 to 18 আমরা শিশু বলি আমাদের শিশু নীতি অনুযায়ী। আর আমাদের কিশোর অপরাধী যারা, কিশোর অপরাধের বয়সের মধ্যে 7 থেকে 16, 7 থেকে 16 বছর বয়সী যারা, এদেরকে আমরা বলবো কিশোর অপরাধী। তাহলে আমাদের হচ্ছে কিশোর কিশোরী যে উন্নয়ন কেন্দ্র, এই যে কিশোর অপরাধী যারা আছে, এরা যখন অপরাধ করে এদেরকে পাঠানো হয় কিন্তু জেলে পাঠানো হয় না, এদেরকে পাঠানো হয় হচ্ছে উন্নয়ন কেন্দ্রে, যাতে তাদের সংশোধন হয়, সংশোধনাগার। কিশোরদের জন্য এরকম সংশোধনাগার আছে হচ্ছে 2টা, আর কিশোরীদের জন্য আছে হচ্ছে 1টা। হ্যাঁ, 16 বছরে যারা বিয়ে করে নাই তারা শিশুই। যেমন কিশোরদের জন্য আছে হচ্ছে গাজীপুরের টঙ্গীতে আর ফুলেরহাট যশোরে, আর কিশোরীদের জন্য আছে হচ্ছে গাজীপুরের কোনাবাড়িতে। তাহলে গাজীপুরে কিশোরদের জন্য একটা, কিশোরীদের জন্য একটা, একটা টঙ্গী একটা কোনাবাড়ি।
আর কিশোরদের জন্য আরেকটা আছে যশোরের কুলের হাটে, হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র। আমাদের হচ্ছে একটা শহরে যখন 1 কোটির বেশি জনসংখ্যা তখন তাকে বলা হয় মেগা সিটি, আর 2 কোটির বেশি জনসংখ্যা থাকলে তাকে আমরা বলবো হচ্ছে মেটা সিটি। তাহলে মেগা সিটি আর হচ্ছে মেটা সিটি, দুইটা টার্ম মনে রাখবো আমরা একটু, মেগা সিটি আর হচ্ছে মেটা সিটি। এবার হচ্ছে একটু প্রশ্নে প্রশ্নে রিক্যাপ। হ্যাঁ, ঢাকা হচ্ছে মেটা সিটি। আমাদের জনসংখ্যা নীতি আমরা কয়টা দেখছি? জনসংখ্যা নীতি আমাদের কয়টা ছিল? দুইটা। দুইটার মধ্যে আমাদের সর্বশেষ জনসংখ্যা নীতি কত সালে ছিল? 2012-তে। যারা 2022 বলতেছো আমি কিন্তু মাথা ফাটাই ফেলবো। সর্বশেষ জনসংখ্যা নীতি বলছি, জনশুমারি বলে নাই। হ্যাঁ, জনসংখ্যা নীতি 2012-তে। প্রশ্ন খেয়াল করতে হবে উত্তর দেওয়ার আগে কি বলতে চাচ্ছে। আমাদের অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কার আমলে? কোন ব্রিটিশ লর্ডের আমলে? 1872 সালে লর্ড মেয়র আমলে। আমাদের স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। ভেরি গুড। আমাদের এই পর্যন্ত বাংলাদেশে কয়বার আদমশুমারি হয়েছে? 6 বার। আমরা 6 বার আদমশুমারি করছি, 6 বার। আমাদের প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ এবং প্রবাসীদের যুক্ত করা হয়েছে কত নাম্বার আদমশুমারিতে? আমাদের ষষ্ঠ আদমশুমারিতে, 2022-এ যেটা হয়েছে। তাহলে জনশুমারি 2022 অনুযায়ী আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট এখন? 1.12%। 1.12% জনশুমারি অনুযায়ী। যারা 1.33 লিখছো তারা বলো দেখি অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত? অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী, এইটা অনুযায়ী হচ্ছে 1.33%। তাহলে জনশুমারি অনুযায়ী 1.12%, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1.33%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী আমাদের জনসংখ্যার ঘনত্ব কত? অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1171। ভেরি গুড। তাহলে আমাদের জনশুমারি অনুযায়ী হচ্ছে 1119, আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1171। আমাদের জেলা হিসেবে ঘনত্ব কম কোথায়? কোন জেলায়? জেলা হিসেবে। হাই রে, প্রশ্ন না শুনে যে উত্তর দিচ্ছে হবে। জেলা হিসেবে, বিভাগের কথা কিন্তু বলি নাই, খুব খেয়াল করে। আচ্ছা, রাঙামাটি। জেলা হিসেবে বললে রাঙামাটি, বিভাগ হিসেবে বললে বরিশাল। তাহলে আমাদের সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটা? বিভাগ কোন বিভাগে সাক্ষরতার হার কম? ময়মনসিংহে। আর কোন বিভাগ, কোন জেলায় সাক্ষরতার হার বেশি? কোন জেলায়? জেলা, জেলা হচ্ছে পিরোজপুর, বিভাগ ঢাকা, জেলা পিরোজপুর। পিরোজপুর জেলায় হচ্ছে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। বরিশাল, পিরোজপুর। আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী কত? প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3 বছর। 72.3 বছর। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু মনে থাকবে। আমরা এবার যাব হচ্ছে আমাদের উপজাতি। জনসংখ্যার মধ্যে উপজাতিদের নিয়ে হচ্ছে একটা পোর্শন আসে, এটা একটু বড়, ধৈর্য ধরে থাকবা। আচ্ছা, ক্লাস কিন্তু একটু লেংদি হবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কেউ একটু রুটিন চেক করো তো। এখানে আহ জনসংখ্যার ক্লাস একটা দেওয়া না? তোমাদের কারো সামনে রুটিন আছে খোলা? হ্যাঁ, ঠিক আছে, ওকে, এটাই বেটার। কারণ এখানে তোমার আহ এই উপজাতি পোর্শনের মধ্যে অনেকগুলো আছে মুখস্থ। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কিছু জিনিসপত্র মুখস্থ করতে হবে। এটা তোমরা পিডিএফ পড়লে এটা আত্মস্থ হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। তো আমাদের উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রথমে প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন আমরা বেশ কিছুদিন আগে পড়ে আসছি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আমরা উপজাতিদের সংস্কৃতি নিয়ে কথা বলছি? সংবিধানের কত? ভেরি গুড, চমৎকার। 23-এর ক। 23-এর কতে আমরা কি বলছি? যে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের অনন্য আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন, বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে
আগস্ট, এটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস, 9 আগস্ট। আমাদের ষষ্ঠ জনসংখ্যা অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা পুরো বাংলাদেশে মোট জনসংখ্যার 1%, তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 50টা। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী 50। আর পার্বত্য চট্টগ্রামে এদের মধ্যে বসবাস করে 11টা উপজাতি। হ্যাঁ, কোনো কোনো বইয়ে দেওয়া আছে হচ্ছে 12টা, তো 12টাও হচ্ছে আমরা একটু মাথায় রাখি, তাহলে 11টি বা 12টি এরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতি। তাহলে পুরো বাংলাদেশে 50 আর পার্বত্য চট্টগ্রামে হচ্ছে 11 বা 12টা। সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে হচ্ছে রাঙামাটিতে। তাহলে রাঙামাটিতে জনসংখ্যার ঘনত্ব কম, কিন্তু আবার সর্বাধিক উপজাতি এখানে বসবাস করে এই জেলাতে। আর সর্বনিম্ন সবচেয়ে কম উপজাতি বসবাস করে লালমনিরহাট জেলায়। আর নাজমুল, কিসের সার সংখ্যা? লালমনিরহাট জেলায় সবচেয়ে কম বসবাস করে। বাংলাদেশে যে উপজাতি যারা আছে তাদের ভাষা হচ্ছে গিয়ে ভাষার সংখ্যা 32 থেকে 34টা ভাষার সংখ্যা। তাহলে তারা জাতিগোষ্ঠী 50টা, বাট তাদের ভাষার সংখ্যা হচ্ছে 32 থেকে 34টা। কোনো কোনো উপজাতি আছে যাদের কোনো মাতৃভাষা নাই, এটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে, তাদের নিজস্ব মাতৃভাষা নাই। আবার এটার চেয়েও বেশি মাতৃভাষা না এর চেয়েও যাদের হচ্ছে একই ল্যাঙ্গুয়েজ আবার অনেক উপজাতি বসবাস করে, ব্যবহার করে, এই কারণে একটু কম। তাহলে আমার উপজাতির সংখ্যা 50টা, আর যদি বলে হচ্ছে ভাষার সংখ্যা তাহলে 32 থেকে 34টা। সংখ্যায় বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে চাকমা। এটা লেস দেন 1%, হ্যাঁ, 1%-এর মতো ধরা হয় পুরো। এবার তুমি 18 কোটির 1% ধরো, ওইটাই। তাহলে সংখ্যায় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কত? এটা হচ্ছে চাকমা হচ্ছে সংখ্যায় সবচেয়ে বড়, এরা চাকমা সবচেয়ে বেশি উপজাতি। আর এরা তো থাকে মূলত পার্বত্য চট্টগ্রাম, পাহাড়ে থাকে চাকমারা। আর সমতলে যারা বসবাস করে, সমতলে বসবাসকারী এরকম বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হচ্ছে সাঁওতাল। এটা হচ্ছে সমতলের বৃহত্তম। আমরা যদি সংখ্যার কথা চিন্তা করি, সবচেয়ে বেশি তো চাকমা, দ্বিতীয়তে হচ্ছে মারমা, তৃতীয় হচ্ছে ত্রিপুরা, চতুর্থতে হচ্ছে সাঁওতাল। এই তিনটাই হচ্ছে এরা পাহাড়ে অবস্থান করে, পাহাড়ে। আর এরা হচ্ছে সমতলে থাকে, আর সমতলের এই কারণে বৃহত্তম উপজাতি বলা হচ্ছে সাঁওতালকে। এটা 4th পজিশন এমনি সংখ্যার দিক থেকে। আর সবচেয়ে কম সংখ্যার উপজাতি হচ্ছে গিয়ে ভিল এবং গুর্খা। এরা সবচেয়ে কম আমাদের এখানে, ভিল এবং গুর্খা মাত্র 95 জন ভিল, হ্যাঁ, গুর্খার আছে 100 জন। তো চাকমাদের যে কৃষি পদ্ধতি, এটাকে কি বলা হয় দেখি, বলে তো। চাকমাদের যে কৃষি পদ্ধতি বা পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য অঞ্চলের কৃষি পদ্ধতি আমরা কি নামে ডাকি? আমরা ডাকি জুম নামে। তাহলে এদের কৃষি পদ্ধতি বা চাষ পদ্ধতি হচ্ছে কি? জুম। ওদের মূল জীবিকা হচ্ছে এমনি এই কৃষিটাই। আর ওদের যে চাষ পদ্ধতি এটাকে বলা হচ্ছে জুম, জুম চাষ। বাংলাদেশে কিছু উপজাতির কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। যেমন আমরা ময়মনসিংহ এর দিকে দেখতে পাই হচ্ছে গারোদের। এই গারো উপজাতির প্রকৃত নাম হচ্ছে মান্দি, এদেরকে মান্দি নামে ডাকা হয়, রিয়েল নাম। আমরা নর্মালি দেখি দেখি কি আমাদের এখানে, আমাদের বাংলাদেশ কি পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক? আমাদের যে সমাজ ব্যবস্থা, এটা কি পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক? এটা পিতৃতান্ত্রিক। হ্যাঁ, পুরুষ প্রধান সমাজ। আমাদের উপজাতিদের মধ্যে এমন 2টা উপজাতি গোষ্ঠী আছে যারা মাতৃতান্ত্রিক সিস্টেম ফলো করে, অর্থাৎ মায়েরা হচ্ছে গিয়ে সংসারের হাল ধরে, তারা বাইরে কাজ করে, এবং বিয়ের পর পুরুষরা হচ্ছে গিয়ে ওই বউয়ের পরিবারে যায়। এরকম আছে 2টা, একটা হচ্ছে খাসিয়া আর হচ্ছে গারো। গারো খাসিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। হ্যাঁ, যখন এই বাবু হচ্ছে কান্না করতেছে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে। জুম হচ্ছে গিয়ে ধান চাষের, মানে তোমার চাষের পদ্ধতি। এখন জুমের মাধ্যমে হচ্ছে অনেক কিছু চাষ করা হয়, মানে পাহাড়ের বুকে যে চাষ পদ্ধতি এটাকে বলা হয় জুম। জুমের মাধ্যমে ধান, গম, বেগুন, বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করা হয়। হ্যাঁ, জুবায়ের বলছে এটাই খুব ভালো সিস্টেম, তাহলে জুবায়ের কে এমন করতে হবে, তাহলে ওকে শ্বশুর বাড়িতে আমরা পাঠাই দিব।
আবার আরেক ধরনের উপজাতি আছে যারা বহুপতি গ্রহণ করে, এরা হচ্ছে টোডা। এটা নর্মালি বাংলাদেশে তেমন নাই। এটা হচ্ছে বহুপতি, মানে এক মহিলা অনেক হাজবেন্ড নেয়, এক জামাই ব্যবহার করে। পুরুষের চেয়ে বেশি বয়সী নারী বিয়ে করে হচ্ছে তংচেঙ্গারা। পুরুষের চেয়ে বেশি বয়সী সিনিয়র বিয়ে করে। তারা হয়তো বিশ্বাস করে যে সিনিয়ররা মুরব্বী, তাহলে সেক্ষেত্রে আমি যদি সিনিয়র বিয়ে করি তাহলে আমাকে অনেক জীবনমুখী উপদেশ দিতে পারবে, আমাকে কাজকর্ম করে খাওয়াতে পারবে। এই কারণে হয়তো তারা এটা বিয়ে করে। তাহলে পুরুষের চেয়ে বেশি বয়সী নারী বিয়ে করে হচ্ছে তংচেঙ্গারা। হাজংদের মধ্যে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ, বিধবা বিবাহের প্রচলন রয়েছে। হাজংদের মধ্যে প্রচলন আছে। আমরা যারা ঢাকায় থাকি, ঢাকার মধ্যে হচ্ছে আমরা মণিপুরি পাড়া ঢুকে পড়ে, আমাদের তেজগাঁও ফার্ম গেট ওদিকে গেলে হচ্ছে আমরা দেখি যে মণিপুরি অধ্যুষিত এলাকা, এবং এখানে আগে ছিল প্রচুর পরিমাণে। তেজগাঁও এলাকা একসময় মণিপুরি উপজাতি গোষ্ঠীর সংখ্যাধিক্য ছিল। হ্যাঁ, তেজগাঁওয়ে মণিপুরিতে বিহারিরা এটা আলাদা, এটা তো উপজাতি না। আর বাংলাদেশে একমাত্র উপজাতি প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা, এস কে সিনহা। উনি হচ্ছে গিয়ে একজন মণিপুরি, এস কে সিনহা। এটা হচ্ছে মণিপুরি। উপজাতিরা তো পার্বত্য জায়গায় থাকে, হ্যাঁ, এবং ওদের একটা গ্রাম আছে যেটা বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম, এটার নাম হচ্ছে পাসিংপাড়া। এটা অবস্থিত হচ্ছে কেওক্রাডং এ, বান্দরবানের কেওক্রাডং বান্দরবানে। ওই কেওক্রাডং এ হচ্ছে পাসিংপাড়া অবস্থিত। এখানে মুরংরা থাকে, মুরংরা হচ্ছে একটা উপজাতি। মুরংরা বাস করে হচ্ছে এই পাসিংপাড়াতে। এটা সবচেয়ে উঁচু গ্রাম। আদিবাসীদের নিয়ে অনেক বই লেখা হয়েছে, মোটামুটি সর্বাধিক বই লিখছে সবচেয়ে বেশি আব্দুস সাত্তার। উনি লিখছে হচ্ছে আরণ্য জনপদে, এই বইটা লিখছে। কারণ যদি বাসস্থান দেখি, চাকমারা মূলত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে বসবাস করে। এটা ছাড়াও ওরা ইন্ডিয়ার ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে অনেকে। রাখাইন বা মারমা, আমাদের মগ মগ এই মগদের আদি নিবাস ছিল হচ্ছে আরাকান বা মিয়ানমারে। তো মগদের মধ্যে যারা পাহাড়ি এলাকায় থাকে এদেরকে বলা হয় মারমা, আর যারা সমতল এলাকায় থাকে তাদেরকে বলা হয় রাখাইন। তাহলে রাখাইন বা মারমা এরা একই উপজাতি। যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে আমরা বলছি মারমা, আর যারা সমতলে বসবাস করতেছে তাদেরকে আমরা বলছি রাখাইন। তাহলে মারমাও 3 পার্বত্য জেলায় বসবাস করে। তাহলে ছবিতে 38 BCS এর মাচিচিং মারমা। আমার মেডিকেলও বড় ভাই ছিল মারমা ভাই। ত্রিপুরারও বসবাস করে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মধ্যে, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিতে। চাক, খুমি, খিয়াং এই 3টে উপজাতি, এরাও থাকে হচ্ছে বান্দরবানে। চাক, খুমি, খিয়াং। আমরা যে পাসিংপাড়া দেখছিলাম, পাসিংপাড়ার অবস্থান বলছিলাম হচ্ছে বান্দরবানে। এই পাসিংপাড়া গ্রামটাতে কোন উপজাতি থাকে বলছিলাম? পাসিংপাড়া গ্রামে কোন উপজাতি থাকে বলছিলাম? তাহলে মুরং বা ম্রোরা থাকে। ভেরি গুড। তাহলে এই মুরং বা ম্রো এরা কই থাকে? এরা থাকে হচ্ছে বান্দরবানে থাকে। তাহলে আমরা বান্দরবানে অনেককে দেখতে পেলাম। আমরা দেখতে পাইছি হচ্ছে আমাদের চাকমা, ত্রিপুরা, মারমা এরাও আছে। এছাড়া খুমি, খিয়াম, চাক এরাও আছে। তাহলে বান্দরবান দিয়ে আমরা যদি ছন্দ মনে রাখতে চাই, তাহলে বান্দরবান সমান মামু পাত্রী খুব চকচকে। তাহলে মারমা, মুরং, পাংখোয়া, খুমি, চকচকে মানে চাক। তাহলে মারমা, মুরং, পাংখোয়া, খুমি, চাক। বান্দরবান হচ্ছে মামু পাত্রী খুব চকচকে। তাহলে মারমা ছাড়া হচ্ছে আমাদের চাকমাও আছে, ত্রিপুরাও আছে, কিন্তু এরা বান্দরবানে, তবে এরা সব পার্বত্য জেলায়ও থাকে। হ্যাঁ, ইউনুস এটা দেখানো যায়, বাট তোমার, হ্যাঁ এটা একটা ভালো সিস্টেম, এটা আমরা নেক্সট ইয়েতে লাইক করব তোমার। তো এটা এভাবে দিছি কি জন্য? কারণ
মানে ম্যাপের মধ্যে দিলে হচ্ছে তোমার হয়তো এক স্লাইডেই কাভার হয়ে যায়, কিন্তু আমরা একদম কয়েকটা স্লাইড দিয়ে যাতে তোমাদের স্পেসিফিক ভাবে মনে থাকে, ভিজুয়ালাইজেশনটা যাতে বেশি হয় এই কারণে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটাও ভালো আইডিয়া, আমরা নেক্সট টাইম এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তোমরা নিজেরা যখন পড়বা ম্যাপ খুলে রেখে পড়বা। হ্যাঁ, চাকার চাকমের আলাদা উপজাতি। তাহলে পার্বত্য 3 জেলাতে বসবাস করে কারা? ত্রিমাচা, ত্রিপুরা, মারমা, চাকমা, ত্রিমাচা। এটা হচ্ছে পার্বত্য 3 জেলাতে বসবাস করে। ত্রিপুরা, মারমা, চাকমা এরা পার্বত্য 3 জেলাতে বসবাস করে। আমি বলছিলাম যে গারোরা কোথায় থাকে দেখি বলেন তো, ম্যাক্সিমাম গারোরা কোন জায়গায় থাকে? গারোরা কোন জায়গায় বেশি থাকে? যেখানে আমাদের সাক্ষরতার হার সর্বনিম্ন। এটা লুসাইনের ত্রিমাচা পরিও। তাহলে ময়মনসিংহে, তাহলে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এগুলোতে থাকে হচ্ছে গারোরা। তাহলে আমাদের হচ্ছে আমরা কি দেখলাম, আমাদের হচ্ছে গারোরা থাকে হচ্ছে ময়মনসিংহে। তো ময়মনসিংহ, নেত্রকোনাতে গারোরা ছাড়া হাজংরাও কিন্তু থাকে, হাজংদের হচ্ছে এখানে বসবাস, হাজংরা হচ্ছে এখানকার বাসিন্দা। তাহলে হচ্ছে আমরা ময়মনসিংহ, নেত্রকোনাকে মনে রাখতে পারি হচ্ছে হাহা গারো এ নাম দিয়ে। হ্যাঁ, হাহা গারো। হাহা মানে হচ্ছে হাজং, হাদুই, হচ্ছে গারো, হাদুইও হচ্ছে একটা উপজাতি। এরা থাকে ময়মনসিংহ, নেত্রকোনা এলাকায়, হাহা গারো। আমাদের সিলেট জোনে, সিলেট অঞ্চলে থাকে হচ্ছে মণিপুরি আর খাসিয়ারা। হ্যাঁ, খাসিয়া বা খাসি, মণিপুরি খাসি এরা থাকে হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জায়গাটাতে সিলেট জোনে থাকে হচ্ছে এরা। তো বাংলাদেশের একমাত্র উপজাতি যারা ইসলাম ধর্মের, একদম ওদের মূল ধর্ম ইসলাম, তারা হচ্ছে পাঙ্গন, পাঙ্গন বা লাউয়া। হ্যাঁ, হচ্ছে মৌলভীবাজারে। হ্যাঁ, গারোও থাকে কিছু, কিন্তু মূলত থাকে হচ্ছে বেশি মণিপুরে এবং খাসিরা। তাহলে পাঙ্গন, লাওয়া এরা হচ্ছে মৌলভীবাজারে বেশি, এরা হচ্ছে ইসলাম ধর্ম মুসলিম। শারমিন, স্ক্রিন তো দেখা যাচ্ছে, অন্যরা দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। সিলেটের চা বাগানে হচ্ছে আরেকটা উপজাতি গোষ্ঠী থাকে, তার নাম হচ্ছে মুন্ডা। মুন্ডা, সিলেটের চা বাগানে এরা থাকে, মুন্ডা। তাহলে সিলেটের মধ্যে হচ্ছে আমরা যদি বলি যে সিলেটে খাম্মু, খাসিয়া, মণিপুরি, মুন্ডা। সিলেটে খাম্মু, খাসিয়া, মণিপুরি, মুন্ডা। এবার আমরা একটু যাই উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের বাসিন্দারা বলবে যে ভাই আমাদের নিয়ে তো দেখাচ্ছেন না। তাহলে রাজশাহী, রংপুর, দিনাজপুর এখানে থাকে হচ্ছে ওরাও। রাজশাহী, রংপুর, দিনাজপুর। দেখি বলি তো, বলেন তো যে উত্তরবঙ্গে ওরাও তো ঠিক আছে, ওরাও ছাড়া আরো কিছু উপজাতি এখানে থাকে, তবে সবচেয়ে বেশি প্রমিনেন্ট, সবচেয়ে বেশি উপজাতি, প্রমিনেন্ট উপজাতি কোনটা উত্তরবঙ্গের, যারা অনেক বিদ্রোহ টিদ্রোহ করছে? সাঁওতালরা। ভেরি গুড। তাহলে সাঁওতালরা হচ্ছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়। হ্যাঁ, এগুলোতে সাঁওতালরা থাকে, সাঁওতালদের বাসস্থান। রংপুরে রাজবংশীরাও থাকে, র র রাজবংশী, রংপুর। তাহলে রংপুর জোন যদি হিসাব করি আমরা 3টা উপজাতি পেলাম এখানে রংপুর এলাকায়, যে আমার সাঁওতাল, রাজবংশী, ওরাও। রংপুরকে সারাও, সাঁওতাল, রাজবংশী, ওরাও। রংপুরকে সারাও। চাপাই, রাজশাহী এদিকে থাকে হচ্ছে গিয়ে কোল, কোলরাও থাকে, কোল, কোল একটা উপজাতি চাপাই আর হচ্ছে রাজশাহীতে। বাওয়ালি, মোয়ালি এরা থেকে সুন্দরবনে, যদিও এটা উপজাতি না, এটা পেশা, এগুলো পেশার নাম, পেশার নাম। তো বাওয়ালি কারা দেখি বল, বাওয়ালি কারা? কি সংগ্রাহকদের বাওয়ালি বলা হয়? গোলপাতা, ভেরি গুড। গোলপাতা সংগ্রহকারী যারা তাদেরকে বলা হয় বাওয়ালি। আর মোয়ালি কাদেরকে বলে? মোয়ালি যারা মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করলে এটা হচ্ছে মোয়ালি। আমরা বলছিলাম কি যে মারমারা থাকে কোথায়? পার্বত্য চট্টগ্রামে। হ্যাঁ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এবং যেসব মারমা বা যেসব মগ সমতলে বসবাস করে এদেরকে কি বলছিলাম? যারা সমতলে বসবাস করে
রাখাইন বলছিলাম, রাখাইন, আফরিন। যারা পাহাড়ে বসবাস করে ওরা হচ্ছে মারমা, আর মারমাদের মধ্যে যারা সমতলে তারা হচ্ছে রাখাইন। হ্যাঁ, তাহলে রাখাইনরা কই আছে? রাখাইন বা মগ, এটা হচ্ছে গিয়ে ওরা আছে হচ্ছে পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজারে। যেমন পটুয়াখালীর একটা জোন, কলাতলি, কলাপাড়ার ওদিকে হচ্ছে বিশাল রাখাইন পল্লী আছে, পটুয়াখালীতে বেশি থাকে। পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। বোঝা গেছে এতটুকু পর্যন্ত? এখন যদি বোঝা যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখন আমাদের একজন বলছিল যে যে ভাই ম্যাপ দিয়ে পড়ালে ভালো হইতো, রোহিঙ্গারা তো বোঝাতি না। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাপ। হ্যাঁ, এখন দেখি প্রশ্নে প্রশ্নে উত্তর দেন। তাহলে চিটাগং এ, চিটাগং এ কারা 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 আছে? পার্বত্য চট্টগ্রাম একদম কি যারা, তাহলে চাকমারা আছে, চাকমা, ত্রিমাচা, হ্যাঁ, ত্রিপুরা, তারপর হচ্ছে মারমা, এরা আছে। এছাড়া হচ্ছে আমার এইদিকে একটু বান্দরবান, বান্দরবানে কারা থাকে? বান্দরবানে হচ্ছে ওই যে মামু পাত্রী খুব চকচকে, তাহলে চাক, কুমি, খিয়াং, পাংখোয়া, এরা আছে। টংচঙ্গারাও অবশ্য থাকে রাঙামাটিতে। ও তারপর হচ্ছে মুরং বা ম্রো, যারা মুরং ওরাও আছে। হ্যাঁ, মুরং এরা আছে এখানে বান্দরবান। তারপর আমরা চলে যাই ময়মনসিং এ। এখানে ময়মনসিংকে আলাদা করে দেখায় নাই বিভাগে। দেখি ময়মনসিং কোন দিকে, বলো দেখি। ময়মনসিং ম্যাপের কোন দিকে অবস্থান করে? ময়মনসিং কোন দিকে আছে? কে বলছে উত্তর, কে বলছে পশ্চিমে, কে বলছে উপরে? তাহলে হচ্ছে ইয়েস, লাইট গ্রিন, এখানটাই, এখানে হচ্ছে ময়মনসিং। তাহলে ময়মনসিংহ। তাহলে ময়মনসিং এ কারা আছে? হাজং, হাদুই, গারো। হ্যাঁ, গারো, গারোরা আছে। এবার ময়মনসিং একটু পাশে আছে, সিলেটে। সিলেটে কারা আছে? সিলেটে খাম্মু, খাম্মু, তাহলে খাসিয়া, মণিপুরি, মুন্ডা। এবার আমরা আসি হচ্ছে আমাদের রাজশাহী, রংপুর এই ডিভিশনের মধ্যে। তাহলে হচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, হ্যাঁ, এই ডিভিশনটাতে সব মোস্ট প্রমিনেন্ট হচ্ছে সাঁওতাল। তারপর কি আছে? আমরা বলি না রংপুরকে সারাও, হ্যাঁ, তাহলে সাঁওতাল, রাজবংশী, বিশেষ করে রংপুরে রাজবংশী বেশি, রাজবংশী, ওরাও, রংপুরকে সারাও। তারপর কারা আছে তোমার? রাজবংশী, এগুলোই মোটামুটি। আর এরপর হচ্ছে আমাদের একটু পটুয়াখালী, বরগুনা, এই জোনটাতে আছে হচ্ছে আমাদের তোমার রাখাইনরা। হ্যাঁ, এটা আবার একটু ছড়াই ছিটাই আছে এদিকে। এই যে এই জোনটাতে হচ্ছে ধরলাম হচ্ছে রাখাইন। তাহলে মোটামুটি একটা আইডিয়া হইছে কোথায় কারা। আর এদিকে হচ্ছে একটু চাপায়ের দিকে, চাপাই, চাপায়ের দিকে আছে হচ্ছে কোলরা। তাহলে এটা আশা করি মনে থাকবে। হ্যাঁ, এগুলো তো আসে এখান থেকে পরীক্ষায়। উপজাতিদের গ্রামগুলোকে আবার ডিফারেন্ট নামে ডাকা হয়, ওদের যে গ্রামগুলা বিভিন্ন নামে, গ্রাম এবং গ্রাম প্রধানকে। যেমন চাকমাদের গ্রামের নাম হচ্ছে আদাম, ওদের গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। মারমারা ওদের গ্রামকে ডাকে রোয়াজ বলে, গ্রাম প্রধানকে বলে রোয়াজা। ত্রিপুরারা ডাকে হচ্ছে পাড়া বলে, এদের গ্রাম প্রধান হচ্ছে পাড়া প্রধান। টংচঙ্গারা ডাকে হচ্ছে রয়া নামে, রয়া, এদের গ্রাম প্রধান হচ্ছে কারবারি। খাসিয়ারা ডাকে পুঞ্জি বলে, আর সাঁওতালরা ওদের গ্রাম প্রধানকে বলে মাঝি বা মাঞ্চজি। তো মাঝি হচ্ছে গিয়ে আমাদের যে রোহিঙ্গারা, রোহিঙ্গাদের যারা কমিউনিটি লিডার, রোহিঙ্গা প্রধান, ওদেরকে ওরা মাঝি বলে ডাকে। হ্যাঁ, রোহিঙ্গা যারা প্রধান
ওরাও ওদেরকে মাঝি বলে ডাকে, ওদেরকে মাঝি বলে ডাকে। ওদের হচ্ছে বিভিন্ন কমিউনিটি প্রধান আছে, পাড়া এলাকার প্রধান বলে মাঝি। খাসি গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত, খাসি গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। চাকমা সমাজ, ওরা তো বলছিলাম আদাম, এবং এরা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। উপজাতীয় যদি ভাষা, সাহিত্য, বর্ণমালা এগুলো দেখি, ইন্দো আর্য পরিবারভুক্ত ভাষাগুলোর মধ্যে চাকমা ভাষা কিন্তু খুবই প্রমিনেন্ট, এবং ফেসবুক বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে ফেসবুকে যুক্ত করছে। বাংলা তো আছেই, হ্যাঁ, এটা ছাড়া চাকমা কিন্তু যুক্ত আছে, এই যে দেখেন বাংলাদেশ বাংলায় বাংলাদেশ চাকমা যুক্ত করছে। সাঁওতালি, সাঁওতালিদের হচ্ছে ওদের ভাষা আছে কিন্তু ওদের কোনো বর্ণমালা নাই, ওরা লিখতে পারে না, নিজস্ব বর্ণমালা নেই সাঁওতালি যারা। এবং ওরা কিন্তু দুইটা ভাষায় কথা বলে, দ্বিভাষী, দ্বিভাষী ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাঁওতালরা। মণিপুরী যারা, ওদের ভাষার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈতেই, এবং এদের লিপিকে বলা হয় অহমিয়া লিপি, অহমিয়া লিপি নামে ডাকা হয়। তাহলে ভাষার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈতেই, আর লিপির নাম হচ্ছে অহমিয়া। গারোদের ভাষাকে বলা হয় কুশিক ভাষা, অথবা হচ্ছে আচিক বা মান্দি ভাষা বলা হয়। কুশিক, আচিক বা মান্দি ভাষা বলা হয়, হচ্ছে গারোদের ভাষা। গারোদের হচ্ছে পড়ে আসছিলাম না যে আমরা, প্রকৃত নাম হচ্ছে ওদের মান্দি। খাসিদের ভাষা হচ্ছে মনখেমে, মনখেমে হচ্ছে খাসিদের ভাষা। ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে কক বরক, ত্রিপুরাদের ভাষা কি কক বরক। ওরাওদের ভাষা হচ্ছে কুরুক বা সাদ্রি বা সারদি। মগদের ধর্মীয় ভাষা হচ্ছে পালি, মগদের ধর্মীয় ভাষা কি পালি। মাহাতোদের ভাষার নাম হচ্ছে কুরমালি, মাহাতোদের ভাষা হচ্ছে কুরমালি। এবং কুরমালি ভাষায় প্রথম উপন্যাসের নাম হচ্ছে কারাম, যেটা লিখছে হচ্ছে উজ্জ্বল মাহাতো। তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে হচ্ছে গারো, এটা মা দিয়ে মনে রাখতে পারি, মান দিয়ে আচিক বা কুশিক। ওরা ওরা ব্যবহার করে হচ্ছে সাদ্রি বা সারদি। ত্রিপুরারা বলে হচ্ছে ককবরক ভাষায় কথা। খাসিয়ারা বলে হচ্ছে মন খেমে। মণিপুরীরা বিষ্ণুপ্রিয়াতে, এবং মগরা কথা বলে পালি ভাষায়। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম ছিল ফেবো। আমরা এর আগে যেমন কুরমালি দেখছি, তেমনি হচ্ছে এটা হচ্ছে ফেবো। এগুলো প্র্যাকটিস করতে করতে মনে পড়ে যায়, রিডিং পড়বা, মুখস্থের চেয়ে রিডিং পড়বা কয়েকবার, প্র্যাকটিস করার প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। মরথ্যাঙ্গারি, এটা হচ্ছে চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র, মরথ্যাঙ্গারি। মরথ্যাঙ্গারি মুভির ডিরেক্টর ছিল অং রাখাইন। ত্রিপুরা ভাষায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে বলা হয় তাকৃদি, এবং ত্রিপুরাটা জুম চাষকে বলে হচ্ছে হোজ। এটা ত্রিপুরা ভাষায় প্রথম চলচ্চিত্র হচ্ছে তাকৃদি, আর চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র দেখলাম হচ্ছে আমরা মরথেঙ্গারি। ব্রো ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র হচ্ছে ক্লোরং ম্লা, বাংলায় যার হচ্ছে গিরিকুসাম, পরিচালক প্রদীপ ঘোষ। আর ম্রো ভাষার প্রথম ব্যাকরণের নাম হচ্ছে তাতং, রচয়িতা হচ্ছে ইয়াংমাং ম্রো। হ্যাঁ, এগুলো তো একবার পড়লেই মনে থাকবে, এগুলোর নামগুলো ডিফারেন্ট না, এগুলো মনে থাকবে, এগুলো পড়তে হবে। তো এই ম্রো ভাষাতে ইউনেস্কো এদেরকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করছে, ম্রো ভাষাকে। কেন ঝুঁকিপূর্ণ? কারণ আমাদের উপজাতিদের মধ্যে হচ্ছে আমরা এখন কমলে যেটা দেখতে পাচ্ছি যে আসলে অন্য সংস্কৃতির সংমিশ্রণ। হ্যাঁ, তো এদের বাচ্চারা অনেকেই বাংলা ভাষায় বড় হচ্ছে, ওদের সংস্কৃতে বড় হচ্ছে, আমাদের ওদের ভাষায় কথা বলার মানুষজন কমে যাচ্ছে। এবং ম্রোদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ম্রো ভাষায় কথা বলে মূলত বয়স্করা, এখন বয়স্করা যত মারা যাচ্ছে তত কিন্তু রিয়েল ম্রো ভাষায় কথা বলা মানুষজন কমে যাচ্ছে। এই কারণে চিন্তা করেন, এমন যদি হয় যে সর্বশেষ কথা বলা মানুষটা যদি মরে যায়, তাহলে একটা ভাষা কিন্তু পৃথিবী থেকে হারাই গেল। এই কারণে ইউনেস্কো মো ভাষাকে হচ্ছে ম্রোকে কি বলতেছে, ঝুঁকিপূর্ণ বলতেছে। হ্যাঁ, তো আমাদের মাতৃভাষায় যে প্রাথমিক শিক্ষার বই, এগুলো 5টা ভাষায় প্রকাশিত হয়, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদ্রি, এই 5টা ভাষায় প্রকাশিত হয়। এবার হচ্ছে একটু প্রশ্নের মাধ্যমে রিক্যাপ। তাহলে আমাদের হচ্ছে ত্রিপুরা, এরা কোন ভাষায় কথা বলে? আমি অপশন দিচ্ছি, মনখেমে, বিষ্ণুপ্রিয়া, ককবরক, সাদ্রি। ত্রিপুরা এরা কোন ভাষায় কথা বলে? সে ককবরক। ভেরি গুড। খাসিদের ভাষার নাম কোনটা?
আচিক মন খেমে ককবরক নয় কুরুক আছি মন খেমে ভেরি গুড। গারোরা কোন ভাষায় কথা বলে? সাদ্রি, ককবরক, আচিক, বিষ্ণুপ্রিয়া। তাহলে আচিক, মানদ্বীপ, কুশিক। ভেরি গুড। এভাবেই এই যে বলতে পারবা। জুম চাষকে ত্রিপুরারা কি বলে ডাকে? ত্রিপুরাদের ভাষায় জুম চাষকে কি বলা হয়? হোজ বলা হয়, হোজ। ভেরি গুড। এই যেগুলাই সহজ। এবার আমরা আসি হচ্ছে উপজাতিদের একটু ধর্মের ক্ষেত্রে। ওদের ধর্মের মধ্যে হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারে কিন্তু সবচেয়ে বেশি ত্রিপুরাদের ইয়ের মধ্যে, উপজাতিদের মধ্যে। চাকমা, মারমা, রাখাইন, খিয়াং, কুমি, তঞ্চঙ্গা, ব্রো এরা সবাই বৌদ্ধ ধর্মের। হিন্দু ধর্মের কিছু আছে যেটা আমরা মনে রাখতে পারি হাপাত্রিসা নামে। হ্যাঁ, হাজং, ত্রিপুরা, সাঁওতাল, সাঁওতাল, তারপর হচ্ছে পাংখোয়া। হাজং, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল, হাপাত্রিসা এরা হচ্ছে সনাতন ধর্মের। এছাড়া নুনিয়া, মাহাতো, কোচ এরাও সনাতন ধর্মের। বৈষ্ণব মতে বিশ্বাসী, এটাও সনাতন ধর্মের মধ্যে। ডালো এবং মণিপুরী এরা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী, বৈষ্ণব মতে। মুন্ডা রাজবংশী এরা হচ্ছে প্রকৃতি পূজারী, মুন্ডা এবং রাজবংশী। মুন্ডারা কোথায় থাকে? মুন্ডারা কোথায় থাকে? মুন্ডারা কোন জায়গায় থাকে এতক্ষণ? হাই হাই, সিলেটে, সিলেটের চা বাগানে। হাই হাই রে, একজন বলে ময়মনসিং, একজন বলে বান্দরবান, একজন বলে সুন্দরবন। এখন মাথা কি আমারটা ফাটাবো নাকি তোমাদেরটা ফাটাবো বলো? তাহলে সিলেট। রাজবংশীরা কোথায় থাকে? রাজবংশী, রাজবংশী থাকে হচ্ছে রংপুরে। ঠিক আছে, এটা পারছে। মাথা ফাটানোর কথা বলার পর পারছে। রংপুরে এটা হচ্ছে প্রকৃতি পূজারী। তাহলে মুসলমান ক্ষুদ্রনী গোষ্ঠী হচ্ছে পাঙ্গন আর লাউয়া। এরা হচ্ছে মুসলমান। ওরাও এরা হচ্ছে জড় উপাসক। ওরাও জড় উপাসক। খ্রিস্টান হচ্ছে খাগা দিয়ে মনে রাখতে পারি, খাসিয়া গারো। এছাড়া বম, লুসাই, মাহালি এরাও খ্রিস্টান। খাসিয়া গারো কিন্তু মাতৃতান্ত্রিক। তো গারোরা ম্যাক্সিমাম হচ্ছে কনভার্টেড। তো গারোদের আদি ধর্ম ছিল হচ্ছে সাংসারিক, আগের ধর্ম। এবং গারো সমাজে গোত্র বিবাহ নিষিদ্ধ। মুরংদের ধর্মের নাম হচ্ছে তোরাই, তোরাই ধর্ম। এটা হচ্ছে মুরংদের ধর্ম, তোরাই। তাহলে হচ্ছে একসাথে ধর্মগুলো দেওয়া আছে এখানে। মারমা, চাকমা এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের। ত্রিপুরা, খাসিয়া এরা, ত্রিপুরা হচ্ছে সনাতন, খাসিয়া খ্রিস্টান, পাঙ্গন ইসলাম। গারোদের আদি ধর্ম হচ্ছে সাংসারিক, এমনি এখন ম্যাক্সিমাম তারা খ্রিস্টান ধর্মের। হ্যাঁ, হাজংরা সনাতন, মণিপুরীরা বৈষ্ণব, রাখাইনরা বৌদ্ধ, ব্রো হচ্ছে তোরাই, সাঁওতালরা সনাতন ধর্মের। এগুলো মনে রাখতে হবে। ওদের কিছু প্রধান দেবতা আছে, তো এগুলো একবার রিডিং পড়ে যাবা। প্রধান দেবতা হচ্ছে উবলাই নাংথৌ, খাসিয়াদের প্রধান দেবতা। ওরাওদের প্রধান দেবতা হচ্ছে ধর্মী বা ধর্মেশ, ওরাওদের। গারোদের দেবতার নাম হচ্ছে তাতারা রাবুগা। সালজং হচ্ছে গারোদের উর্বরতার দেবতার নাম, উর্বরতার, সালজং। সাঁওতালদের প্রধান দেবতা হচ্ছে সিংবঙ্গা বা সূর্যদেব, সিংবঙ্গা বা সূর্যদেব। রোহিঙ্গারা তো হচ্ছে আমাদের কেউ উপজাতি না, এটা কি আমাদের বাংলাদেশের? ওদেরকে যদি উপজাতি বলো, তারা তো আমরা বাংলাদেশের অধিবাসী। তাহলে তো রোহিঙ্গা সমস্যার আর সমাধানই হইল না। ওরা তো এখানে ঢুকে গেল। ওরা বার্মিজ, আরাকানি। ওরা সার্টেন উপজাতি সম্প্রদায়ের, ওদের উপজাতির নামই হচ্ছে রোহিঙ্গা এথনিসিটি। মুরংদের দেবতার নাম হচ্ছে গিয়ে রো বা ওরেং। এটা হচ্ছে মুরংদের দেবতার নাম। হ্যাঁ, তাহলে এইটা একবার রিডিং করে দিব 2-3 বার, যতটুকু মনে থাকে। এইটা গুরুত্বপূর্ণ, উপজাতির উৎসব গুলা, এটা গুরুত্বপূর্ণ। বেশ, আমরা উপজাতিদের যে উৎসব এগুলোকে একসাথে ডাকি হচ্ছে বৈশাখী বলে। বৈশাখী, বৈশুক, সাংরাই আর হচ্ছে বিজু। বৈশাখী, বৈশুক, সাংরাই এবং বিজু। আর দক্ষর হচ্ছে বৈশাখী, একসাথে বলা হয় উপজাতিদের বর্ষবরণ উৎসব বৈশাখী। তাহলে ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক। ত্রিপুরাটা হচ্ছে বৈশুক, তাহলে বই গেল। এরপর বৈশাখীর সা দিয়ে হচ্ছে সাংরাই, যেটা হচ্ছে মারমাদের উৎসব। সাংরাই, মারমাদের উৎসব। আর চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু, তাহলে বৈশাখীর বি হচ্ছে বিজু। তাহলে আমরা
যে ত্রিমাচা বলছি, ত্রিমাচা এটা কিন্তু বৈশাখী দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, ত্রিমাচা, বৈশাখী ত্রিমাচা। তাহলে বৈশাখী হচ্ছে বৈশুক ত্রিপুরাদের, সাংরাই হচ্ছে মারমাদের, বিজু হচ্ছে চাকমাদের। চাকমাদের আরেকটা উৎসব আছে ফাল্গুনী পূর্ণিমা। আমরা ভূমি ব্যান্ডের গান শুনছি কিনা জানি না অনেকে, যে একটা গান আছে না, যে আজে ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। হ্যাঁ, তাহলে ওই ফাল্গুনী পূর্ণিমা বা ফাগুনী পূর্ণিমা হচ্ছে চাকমাদের উৎসব। এখন বিজু চাকমাদের যেরকম উৎসব, তেমনি হচ্ছে তঞ্চঙ্গাদের উৎসব আছে হচ্ছে বিশু। এটা তঞ্চঙ্গাদের উৎসব বিশু। অহমিয়াদের উৎসব হচ্ছে বিহু। অহমিয়া মানে হচ্ছে আসামি, আসামের, আমাদের বাংলাদেশের না। কিন্তু বিজু, বিশু, বিহু। তাহলে বিজু হচ্ছে চাকমাদের, বিশু হচ্ছে তঞ্চঙ্গাদের, বিহু হচ্ছে গিয়ে অহমিয়াদের। এটা নিয়েও কিন্তু একটা গান আছে, যে বিহুরে লগন মধুরে লগন, একটা গান আছে না, এটা হচ্ছে এটা নিয়ে। ওরাওদের উৎসব হচ্ছে ফাগুয়া। ফাগুয়া হচ্ছে ওরাওদের উৎসব, ফাগুয়া। কোচদের উৎসবের নাম হচ্ছে মায়া পিদানছানি। মায়া পিদানছানি এটা হচ্ছে কোচদের উৎসব, মায়া পিদানছানি। গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। ওয়াঙ্গালা হচ্ছে গারোদের উৎসব, ওয়াঙ্গালা। খিয়াংদের উৎসব হচ্ছে হেনেই। হ্যাঁ লাগবে, আফিস সুলতানা লাগবে। বৃক্ষকে ভালোবাসার উৎসব হচ্ছে মুন্ডারা যেটা করে সেটা হচ্ছে করম, মুন্ডাদের এটা করম, মুন্ডা। রাখাইনদের আছে হচ্ছে জলকেলি, জলকেলি করে রাখাইনরা। সাঁওতাল সোহরাই, সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই। ওদের আবার সাঁওতাল নাচের মধ্যে ঝুমুর, দঞ্জিকা, এগুলো হচ্ছে সাঁওতাল নাচ। মুরংদের উৎসবের নাম হচ্ছে চিয়াছক। এটা হচ্ছে মুরংদের উৎসবের নাম, চিয়াছক। মণিপুরীদের উৎসবের নাম হচ্ছে মহারাস লীলা। মহারাস লীলা মণিপুরীদের উৎসব। আর চাকমারা আবার পহেলা বৈশাখকে ডাকে হচ্ছে গরজা পরজা নামে, গরজা পরজা নামে। দেখি আমি প্রশ্ন করি, সাংরাই। তাহলে প্রথমে আসি হচ্ছে আমরা বৈশাখীতে। বৈশাখীর মধ্যে বলছিলাম ত্রিমাচা দিয়ে মনে রাখতে। তাহলে সাংরাই কাদের উৎসব? সাংরাই মারমাদের উৎসব, ভেরি গুড। বিজু, বিজু এটা কাদের উৎসব? চাকমাদের উৎসব। হ্যাঁ, বৈশুক কাদের উৎসব? বৈশুক, বৈশুক এটা হচ্ছে ত্রিপুরাদের। হ্যাঁ, তাহলে বৈশাখী ত্রিমাচা। আমরা বিহু যে বলছিলাম, বিহু, বিহু কাদের উৎসব ছিল? ত্রিপুরা, তঞ্চঙ্গা নাকি অহমিয়া? কাদের? অহমিয়াদের। তঞ্চঙ্গাদের ছিল হচ্ছে বিশু। সাঁওতালদের উৎসব কোনটা? ওয়াঙ্গালা, সোহরাই, ফাগুয়া নাকি মায়া পিতানছানি? সে সোহরাই সাঁওতালদের। ওয়াঙ্গালা কাদের? ওয়াঙ্গালা কাদের? ওয়াঙ্গালা কাদের উৎসব? ওয়াঙ্গালা হচ্ছে গারোদের উৎসব, ভেরি গুড। মায়া পিদানছানি এটা কাদের উৎসব? ওরাও, কোচ, খিয়াং নাকি মুন্ডা? এটা হচ্ছে কোচ। মায়া পিদানছানি এটা হচ্ছে কোচদের উৎসব। জলকেলি, জলকেলি কারা করে? জলকেলি হচ্ছে রাখাইনরা করে। ছিয়াছট এটা কাদের উৎসব? ছিয়াছট যারা পাসিং পাড়ায় থাকে, পাসিং পাড়ায় যারা থাকে তাদের উৎসবের নাম ছিয়াছট, হচ্ছে ম্রো বা মুরংদের। গুড। মহারাসলীলা এটা কাদের? সিলেটের বাসিন্দাদের। মহারাসলীলা কাদের? মহারাসলীলা হচ্ছে মণিপুরীদের, মণিপুরীদের। ভেরি গুড। এগুলো একসাথে দেওয়া আছে, এগুলো একবার দেখে নিবা। পোশাক, পোশাকের মধ্যে হচ্ছে আমাদের কিন্তু প্রায় শেষ। চাকমা নারীদের পোশাক হচ্ছে পিনন হাদি। হ্যাঁ, থামি বলে না, থামি চাকমা নারীদের পোশাক।
চাকমা পুরুষরা পরে হচ্ছে ধুতি আর সিলুম, ওদের জামাকে বলা হয় সিলুম। মুরংরা পরে হচ্ছে ওয়াংলাই, ওদের ড্রেসকে বলা হয় ওয়াংলাই। খাসি পুরুষরা পরে হচ্ছে ফুঙ্গো মারুং, শার্ট আর লুঙ্গি পরে, এগুলো হচ্ছে ফুঙ্গো মারুং। নাপ্পি, নাপ্পির কথা হচ্ছে আমরা অনেকে শুনছি, যেটা ভাত, শুটকি মাছ, বিভিন্ন মাংস দিয়ে তৈরি। এটা পাহাড়িরা সবাই মোটামুটি কম বেশি খায়, মুরংদের মধ্যে বেশি জনপ্রিয় নাপ্পি। কিম, কিম হচ্ছে মুরংদের বাড়ির নাম, মুরংদের বাড়ির নাম হচ্ছে কিম। আমাদের দেশে উপজাতীয় প্রতিষ্ঠান আছে 10টা, ক্ষুদ্র নৃগোষ্ঠী 10টা প্রতিষ্ঠান আছে। মাত্র জাতিতাত্ত্বিক তামান্না, এগুলো হচ্ছে পড়লে মনে থাকবে, সমস্যা নাই। এগুলো যখন পড়ে প্রশ্ন সলভ করবা, অপশন দেখলে পারবা। এখানে কঠিন মনে হয়, বাট এগুলো পারা যায়। একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর আছে চট্টগ্রামের আগ্রাবাদে, মানে এখানে একমাত্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠী যারা আছে বিভিন্ন, ওদের জাদুঘর আছে একমাত্র পুরো বাংলাদেশে। তো আমরা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির কথা জানি, যেটা হচ্ছে গিয়ে পাহাড়ি জনগণের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল সরকারের। হ্যাঁ, তো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যে স্বাক্ষরের তারিখটা, এইটা মনে রাখতে হবে, 2রা ডিসেম্বর 1997। স্থানীয় পুলিশ বাহিনী গঠন, বেসামরিকরণ এবং ভূমি সমস্যার সমাধান নিয়ে কিছু চুক্তি হয়েছিল। হ্যাঁ, বাট এই চুক্তি, হ্যাঁ, এটা মানে কোনো কাজে আসে না তেমন একটা। তো এই চুক্তির পরের বছরই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তৈরি করা হয় 1998 সালের 15 জুলাই। এবং পার্বত্য চট্টগ্রাম একটা আঞ্চলিক পরিষদ আছে, যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে শুধুমাত্র ডিল করে। এটার চেয়ারম্যান হচ্ছে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা হচ্ছে এটার চেয়ারম্যান। তো আমাদের উপজাতিরা বিভিন্ন সময় বিভিন্ন বিদ্রোহে জড়াইছে, হ্যাঁ, আমাদের স্বাধীনতার জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনে। যেমন চাকমারা চাকমা বা কার্পাস বিদ্রোহে জড়াইছিল। এখন প্রশ্ন হচ্ছে, চাকমা বিদ্রোহের নেতা কে ছিল? দেখি মনে আছে কিনা, কার নেতৃত্বে ওরা বিদ্রোহে জড়াইছিল? ভেরি গুড, জোয়ান বক্স খা আতিক, ভেরি গুড, জোয়ান বক্স খা, এটা হচ্ছে চাকমা নেতা, চাকমা নেতা। সাঁওতালরা বিদ্রোহ করছে, সাঁওতাল বিদ্রোহ, এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইনের মাধ্যমে যে নিপীড়ন করা হইতো, এটার এগেনস্টে করছে। তো সাঁওতাল বিদ্রোহের লিডার ছিল হচ্ছে সিধু কানু চাঁদ দৈব এরা। 1855-তে সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছে সিধু মুর্মু। সিধু মাঝি নামেও পরিচিত ছিল, কারণ সাঁওতাল প্রধানদের হচ্ছে মাঝি বলে ডাকা হয়। টঙ্ক আন্দোলন, এটা হচ্ছে আমাদের 48-এ আসছে স্পেশালে। হ্যাঁ, মানে অনেক ভিতরের প্রশ্ন অনেকে বলে, কিন্তু আমাদের সুন্দর কমন চলে আসছে, আমরা পড়াইছি। তো বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন স্থানে টঙ্ক প্রথা চলে আসছিল। টঙ্ক মানে হচ্ছে খাজনা। হ্যাঁ, তো কৃষকদের উৎপাদিত শস্যের উপর হচ্ছে এই খাজনাটা দিতে হইতো, তবে এটার প্রচলন অনেক গুণ বেশি ছিল। তো এটা একটা বৈষম্য ছিল। এটার জন্য হচ্ছে মূলত এটা কৃষক আন্দোলন, এবং উপজাতিদের মধ্যে এটাতে লিড দিচ্ছে হচ্ছে হাজংরা। তাহলে হাজংরা কোন এলাকায় থাকে দেখি মনে আছে কিনা, হাজংরা কোন এলাকায়? স্লাইডের মধ্যে উত্তর দেওয়া আছে, ময়মনসিংহ। আমরা যে শান্তি বাহিনীর কথা বলি, শান্তি বাহিনী পাহাড়ে শুনি, এই শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা এবং জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা, শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা। এবং জনসংহতি সমিতির বর্তমান যিনি সভাপতি, ওনার নাম হচ্ছে সন্তু লারমা, জ্যোতিন্দ্রিয় বোধিপ্রিয় লারমা। সন্তু লারমা বর্তমান সভাপতি, আর প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা, তার বড় ভাই। আমাদের ইউনিফপিএ একটা বৈশ্বিক জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করছে রিসেন্টলি 2025-এ। এখানে কনসার্নিং যেটা, সেটা হচ্ছে ইউএনএফপিএ হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, মানে এরা জনসংখ্যা নিয়ে কাজ করে। ইউএন এজেন্সি যারা জনসংখ্যা নিয়ে কাজ করে, জনসংখ্যা নিয়ে কাজ। তো এদের রিপোর্ট অনুযায়ী আমাদের বাল্য বিবাহের হার 51%। ভয়ানক না যে আমাদের এখনো 51% বাল্য বিবাহ হয়। আমাদের কিশোরী মা আছে 71 জন প্রতি হাজারে। আমরা প্রতি হাজার মায়ে 71 জনকে পাই কিশোরী। প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মী পায় না হচ্ছে 30% নারী। মাতৃমৃত্যুর হার লাখে 115, পুরুষের গড়ায়ু 74, নারীর গড়ায়ু 77 বছর। তো এইটা হচ্ছে নাইস টু নো। হ্যাঁ, এটা তো ম্যান্ডেটরি না, একবার জেনে নিব আর কি। এতটুকু পর্যন্ত এমনি বোঝা গেছে পারা যাবে, পড়লে পারা যাবে কিনা। এখন কঠিন লাগছে বুঝতেছি,
পড়লে পারা যাবে কি? পড়লে পারা যাবে। তাহলে আমাদের অনেকের ক্ষুধা লাগছে না? তো কঠিন, হ্যাঁ, সলভ করলে পারা যাবে। আমাদের বাংলাদেশ বিষয়াবলীর বাকি আছে হচ্ছে অর্থনীতি। ক্লাস কি নিচ্ছে শাহরিয়ার ভাই? প্রিলির অর্থনীতির ক্লাস হয়েছে আপনাদের? একটা হয়েছে, ওকে। তাহলে আমাদের হচ্ছে শিল্প বাণিজ্য বাকি, অর্থাৎ 1 to 2 ক্লাসের মধ্যে আপনাদের বাংলাদেশ বিষয়াবলী প্রিলিটা শেষ, কমপ্লিট। হ্যাঁ, একটা বাকি আছে, এটার মধ্যে শেষ। এবং আমার ক্লাস আপনাদের সাথে এটা দিয়ে শেষ, তোমাদের সাথে। তো আবার দেখা হবে হয়তো অদূর ভবিষ্যতে, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে বিসিএস জার্নিটা আমরা যখন ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছি, এইটা তোমরা মাঝপথে ছেড়ে দিবা না। এখানে মেইন ইনভেস্টমেন্ট হচ্ছে টাইম, ধৈর্য। জার্নিটা এনজয় করো, মজা নিয়ে পড়ো। তোমরা আর্লি জার্নি শুরু করছো, এটার জন্য তোমাদের আবার অভিনন্দন। এটার পুরো ফায়দাটা হচ্ছে গিয়ে তুলবা, এটা থাকবে রিকোয়েস্ট। হ্যাঁ, আর্লি যে শুরু করছো তোমরা, যে আর্লি বিগিনার, এইটা হচ্ছে গিয়ে যাতে পূর্ণাঙ্গ লাভটা তুলতে পারো, এদিকে হচ্ছে খেয়াল রাখবা। হ্যাঁ, ধৈর্য ধরে রাখতে হবে, এটা হচ্ছে মেইন গোল। তাহলে দেখবা যে তোমাদের যে কাঙ্ক্ষিত ক্যাডার এইটা পাবা। কারণ এটা একটা লং জার্নি, যারা ধৈর্য ধরে রাখতে পারে তারাই কিন্তু দিন শেষে বাজিমাত করে।